কম্পিউটার, হ্যাঁ। তারপরে আর কোন সেটিংস আছে কি? আচ্ছা, গতদিনের যতটুকু দেখতে বলছিলাম দেখছেন সবাই? কারো গত ক্লাস নিয়ে কোনো ইয়া থাকলে কোশ্চেন করতে পারেন বা বলতে পারেন। ভাই বোন ইউটিউব, আচ্ছা এখান থেকে ইউটিউবে লাইভ করা যাবে। ভাই বোন ফেসবুক, আচ্ছা আমরা তাহলে সামনে আগাতে পারি না? আজকে ওপি অবজেক্ট ওরিয়েন্টেড কালকে শুরু করলাম, মানে গত ক্লাসে শুরু করছিলাম, ওটা তো শেষ করতে হবে। বেসিক আমরা দেখছি, প্রপার্টিজ বলা হয়েছে, তারপরে হ্যাঁ পিএইচপি ডট নেট এর যতটুকু আছে আমরা একটু দেখি কি কি আছে। আচ্ছা, প্রপার্টিজটা কিভাবে সেট করা যায়, এখানে বেশ কিছু পয়েন্টস দেওয়া আছে, আমরা একটু দেখি। এখানে একটা হচ্ছে যে চাইলে এখানে কনকেটেশন করা যায়, ভেরিয়েবল যেখানে ইয়া করবেন, মানে প্রপার্টি সেট করলে ওখানে কনকেট করা যায়। আর একটা হচ্ছে কি, এটার নাম কি তো বলেন? এটার নাম কি? হেয়ার ডক। হ্যাঁ, হেয়ার ডক আর নাও ডকের মধ্যে পার্থক্য কি? কোটেশন থাকে মনে হয় এটার মাঝে, এই যে ইওডি হ্যাঁ, যেখানে এটা লেখা আছে। সিঙ্গেল কোড থাকে। হেয়ার নাও ডকে সিঙ্গেল কোড থাকে, আর হেয়ার ডকে ডাবল কোড থাকে, অথবা কোড থাকে না। কোথায়? এই যে ইওডি বা এখানে যে কোনো কিওয়ার্ড যেটা আপনি লিখে দিবেন ওইটা, তাই না? তাহলে ইয়ার মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড এর মধ্যে হেয়ার ডক ও নাও ডক লেখা যায়। তারপরে এখানে প্লাস মাইনাস যোগ বিয়োগ করা যায় 5.6 থেকে, এটা না? আচ্ছা, সেলফ এইভাবে ও ইয়া করা যায়, ইনভ্যালিড, আচ্ছা এটা করা যায় না এইভাবে। তারপরে কি আছে? ইনভ্যালিড চাইলে কনস্ট্যান্টটাকে রাখা যায়, তাই তো? ট্রু ফলস অ্যারে হিসাবে রাখা যায়। আর কি হয়েছে? পিএইচপি 5.3 থেকে, আচ্ছা ওইটা ছিল কত? 5.3 দুইটাই। হেয়ারডক নাউডক 5.3 থেকে রাখা যায়। ওকে, এর বাইরে আর কি আছে? হেয়ারডক নাউডকের এই পিকচারটা, ওকে। টাইপ ডিক্লারেশন 7.4, আচ্ছা এটা দরকার নাই, 7.4টা অ্যাভয়েড করি, কারণ তাহলে কনফিউশন হতে পারে এক্সামের জন্য। এই তো। তাহলে প্রপার্টিস এর মধ্যে আমার নতুন কিছু নাই, গত ক্লাস আমরা যেটা দেখছি ওরকমই, তাই না? তারপরে কনস্ট্যান্ট চাইলে ইয়ার মধ্যে ওপির মধ্যেও কনস্ট্যান্ট লেখা যাবে, তাই তো? কনস্ট্যান্ট লেখার বাইরে যেরকমটা হয়েছিল সেমই, তাই না? তবে কনস্ট্যান্টের মধ্যে ওই ভিজিবিলিটি যে জিনিসটা আছে, পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড, ওইটা পরের ভার্সনে আসে, সামনে আসবে না, দেখবো আমরা। এভাবে কনস্ট্যান্টটা লেখা যায়। নরমালি কোনো কিছু না লিখলে সেটা কি থাকে, পাবলিক প্রাইভেট কোনো কিওয়ার্ড না লিখলে, ভিজিবিলিটি না লিখলে ওটা পাবলিক হিসাবে ধরে নেওয়া হয়, তাই তো? এরপরে আচ্ছা, আমরা একটু কনস্ট্যান্টটাকে নিয়ে দেখি। কনস্ট্যান্ট অ্যাক্সেস করার ওয়ে হয়েছে ওই যে আমরা স্ট্যাটিক কন্টেন্ট যেভাবে অ্যাক্সেস করতাম ওইভাবে, তাই না?
শুনতে পাচ্ছেন? জি ভাই। ওকে, কনস্ট্যান্টটা অ্যাক্সেস করা যায় ইয়ার মতো করে, কি যেন Static. বললাম, হ্যাঁ Static. স্ট্যাটিক যেভাবে হ্যাঁ আমরা ইয়া করতাম ওইভাবে। আচ্ছা, এরপরে যদি আমি শো কনস্ট্যান্ট, এটা কি ফাংশন অথবা মেথড, এই মেথডকে অ্যাক্সেস করতে চাইলে কিভাবে করব? এভাবে কি হবে? মাই মাই ক্লাস এটা তো হবে না। হবে? না, এটা ইনিশিয়ালাইজ করতে হবে, স্ট্যাটিক হ্যাঁ, না তো। এটা স্ট্যাটিক না বা ইয়া না, এই জন্য অবজেক্ট ইনিশিয়ালাইজ করতে হবে। অবজেক্ট ভেরিয়েবল লিখলাম, এরপরে নিউ দিয়া মাই ক্লাস লিখলাম। আচ্ছা, এতটুকুই তো, তাই তো? এখন জাস্ট ওবিজে দিলেই হয়ে যাবে, তাই না? এই তো আমাদের কনস্ট্যান্ট যে জিনিসটা সেটা দেখলাম আমরা। বাইরে, এর বাইরে আর কি আছে? হ্যাঁ, আহ, একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মাই ক্লাসের পরে ডাবল দুইটা কলম দিয়ে যে কনস্ট্যান্ট লিখছে, এই দুইটা কলম দেওয়ার বিষয়টা কি? এটা ওই যে একটা অবজেক্ট ক্রিয়েট করে আপনি ইয়া করতে পারবেন। যখন স্ট্যাটিক কন্টেন্ট, তখন ওরা আলাদা একটা ওয়ে বের করছে যে স্ট্যাটিক কন্টেন্ট অথবা কনস্ট্যান্ট আর ইয়াগুলা অ্যাক্সেস করার জন্য আপনার অবজেক্টটা ক্রিয়েট করতে হবে না। তখন এটার একটা নাম আছে, সুন্দর, দাঁড়ান, রেজোলিউশন অপারেটর। স্কোপ রেজলিউশন। আচ্ছা, এটার আরেকটা ওদের হিব্রু ভাষার আরো কিছু নাম আছে, এটা নিয়ে অনেক কথা আছে। পিএসপিতে আমরা দেখি স্কোপ রেজলিউশনটা। এটা মনে হয় সামনের ইয়েতে থাকবে, আমাদের মনে হয় এক্সাইটেড না হলে হয়তো। এই যে পরে ছিল ইয়েটা, আপনার স্কোপ রেজলিউশন নিয়ে আলাদা একটা ইয়া আছে, ওটা আমরা পরে দেখবো না তাহলে, ঠিক আছে? এর বাইরে যেগুলো আছে এগুলো আমরা একটু দেখি। আচ্ছা, কনস্ট্যান্ট ভ্যালুকে অ্যাক্সেস করার জন্য অবজেক্ট ক্রিয়েট না করেও, এইটা সবচেয়ে বেশি প্র্যাকটিস হয় কিসে? লারাভেলে না? লারাভেলের প্রায় সবগুলাই এইভাবে থাকে, তাই না? তাদের মাধ্যমে হ্যাঁ, স্কোপ রেজলিউশন দিয়ে ইয়া করা হয়। এখানে কি বলা আছে স্কোপ রেজলিউশনের কথা? ডেফিনিশন, আচ্ছা, ও এটা তো আমরা স্কোপ রেজলিউশনেই দেখতেছি। এখানে কনস্ট্যান্টের মধ্যে ছিলাম, হ্যাঁ, কনস্ট্যান্টের এখানে যেটা আছে, এর বাইরে আর কি ছিল? হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস, নাউডক হেয়ারডক গেল, এখানে নেম স্পেসের একটা জিনিস আছে, ব্যাপার আছে। নেম স্পেসটা পরে যাব না, এখনই বলি। নেম স্পেস একটা গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, নেম স্পেসটা অ্যাকচুয়ালি কেন ইউজ হয়, কে ভালো বলতে পারবেন? নেম স্পেসটা ভাই হচ্ছে কি, আমার অনেক প্যাকেজ থাকতে পারে আমার অ্যাপ্লিকেশনে, বা অনেক একই নামের ফাইল থাকতে পারে, বাট আমি ইউনিকলি ডিফাইন করার জন্য সেখানে নেম স্পেস ইউজ করতে পারি, যাতে কনফ্লিক্ট না হয় ক্লাসগুলোর নামের মধ্যে। নেম স্পেস ম্যান, কি যেন বলবো, হ্যাঁ, ধরেন ফাংশন আছে এরকম, আমি একটা ফাংশন ক্রিয়েট করলাম ম্যান, বা কি বলা যায়, হ্যাঁ, এ দিয়ে একটা ইয়ে করলাম, এরপরে এভাবে দিলাম। এখন ফাইল যখন অনেক হয়ে যায়, এই সবগুলাই কি থাকে, গ্লোবালের মধ্যে থাকে না অনেকটা? আমরা যত ফাংশন ক্রিয়েট করি, মেথড ক্রিয়েট করি, এগুলা সব কি গ্লোবাল স্কোপে থাকে না? হ্যাঁ হ্যাঁ, গ্লোবাল স্কোপে যখন সেম নামের আরেকটা ফাংশন হয়, তখন কি কনফ্লিক্ট করার কথা? ওভাররাইট হয়ে যাবে। কথা কনফ্লিক্ট করার কথা না? যেমন এখন আমি সেম আছে, এই সময় আমরা কি করব, এই ফাংশনটাকে কল করলাম, তখন অ্যাকচুয়ালি কোনটা দেখাবে, এটার নাম ইয়েটা রিটার্ন বি করি, তাহলে পার্থক্যটা বুঝে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে ইয়ে রিডিক্লেয়ারের জন্য একটা নোটিফিকেশন দিছে। একটা প্রজেক্টে যখন 10 জন কিংবা আরো বেশি মাল্টিপল পার্সন কাজ করে, তখন তো একজনের ফাংশনের নামের সাথে আরেকজনের নাম মিলতেই পারে, স্বাভাবিক।
এই সমস্যা যাতে না হয় লারাভেল ইয়াটা ফিচারটা ফলো করে, সেটা হলো কি নেম স্পেস। নেম স্পেসের একটা সবচেয়ে পাওয়ারফুল একটা জিনিস হলো আপনি নেম স্পেসের মধ্যে চাইলে বিল্ট ইন যে ফাংশন আছে সেটার সংজ্ঞাটাও চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে? তো নেম স্পেসের মধ্যে থাকলে ওটা অ্যাকচুয়ালি নতুন হিসাবে পিএইচপি ট্রিট করে, ঠিক আছে? এখন আমরা যদি এখানে একটা নেম স্পেস দিয়ে নাম দিয়ে তারপরে সেট করতাম নেম স্পেস, এটা দিলাম এ, এভাবে যদি রাখতাম তাহলে কি ইরর দিত? দেখি ইরর দেয় কিনা। ডিক্লারেশন স্টেটমেন্ট হ্যাজ টু বি ভেরিফাইড। আচ্ছা, একদম প্রথমেই থাকতে হবে নেম স্পেসটা ফাইলের। এবার দেখি কি বলছেন, নো কোড। আচ্ছা, এই বাইরেও আরেকটা নেম স্পেস তাহলে সেট করতে হবে। একই ফাইলে দুইটা মাল্টিপল নেম স্পেস সেট করা যায় না? হ্যাঁ, সেট করে যায়। নাম্বার বি। এখন দেখি কি করে। অনেকটা এডিটর হয়ে গেছে বুঝছেন, স্যান্ডবক্স। আচ্ছা, এখন তাহলে ক্লিয়ার, তাই না? আমরা যদি এখানে আবার একটা ফাংশনকে এখানে এক্সিকিউট করি সেম ফাংশন, তাহলে কি আর ইয়াটা ঝামেলা রইলো? এটা নেম স্পেসের ফিচারটা মোটামুটি ক্লিয়ার না যারা নতুন আগে জানতেন না? আজকে আয়েশা খাতুন আপু জয়েন করতেছে, তাও লেট করে। আচ্ছা, তাহলে নেম স্পেসের এই ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার তো, তাই না? কারো কাছে কনফিউশন আছে নেম স্পেসের ব্যাপারটা নিয়ে? এই নেম স্পেসের সেকেন্ডটাতে যদি বি এর জায়গায় এ, এটা কি দেওয়া যাবে? না, সেম নাম কেমনে দিবেন, এটা কি সম্ভব? এটা তো ভুল করে কেউ দিতে পারে। না, এক সেম ফাইলে যখন দিবেন, সেম ফাইলে তো এই এটা ভুল করাটা কেমন না? সেম ফাইলে তো এরকম হবে না। তো যখন ইয়া হবে মাল্টিপল ফাইলে, অনেক ফাইলে হয়ে যাচ্ছে, সেখানে হতে পারে তখন আপনি পাথ ধরে দিয়ে দিতে পারেন কোন ফোল্ডার থেকে কোন ফোল্ডারে আছে, ওরকম যেই সিস্টেমটা মেনটেন করা হয়। এখন কোশ্চেনে এইভাবে আর কি মোটামুটি থাকবে। এরপরে যে অপশনটা আছে এখানে নেম স্পেস দিয়ে কি করছে আমরা একটু দেখি। আচ্ছা, এখানে যতটুকু আছে এটা আমাদের দেখা হয়ে গেছে, এটা দরকার নেই, তাই না? এখানে না, এখানে একটা ব্যাপার দেখা ভাই হয়। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। এখানে ক্লাসের ভিতরে তো নেম স্পেস ইউজ করা যেতে পারে। ক্লাসের ভিতরে যদি আমরা নেম ইউজ করে ডিফারেন্ট ফাংশন ইউজ করি, মানে একই নামে, ক্লাসের ভিতরে নেম স্পেস ইউজ করবেন? হ্যাঁ পসিবল কিনা স্যার? ভাই এটা জানতে চাচ্ছিলাম। না না, ক্লাসের ভিতরে নেম স্পেস কিভাবে হবে? নেম স্পেসের ভিতরে ক্লাস হয়, ঠিক আছে? আচ্ছা যেমন এখানে আমি নেম স্পেসের মধ্যে নেম স্পেস প্যারেন্টস, নেম স্পেস ফাইলের শুরুতেই আপনার দরকার হবে, ঠিক আছে? আচ্ছা এখানে যদি আমি ক্লাস এখন একটা বার লিখি, সেটা এখানে কি লিখবো, একটা পাবলিক লিখলাম। এখানে ডিফারেন্সটা কোথায়? এখানে যখন আপনি ক্লাস নেমটা জানতে চাইবেন যে আমার এই ক্লাসের ব্যাপারটা, তখন নেম স্পেস সহ রিটার্ন করবে, এটা দেখাইছে না? তো নেম স্পেস সহ দেখানো হচ্ছে না বার ক্লাস। হ্যাঁ, নেম স্পেস সহ দেখাইছে, ঠিক আছে? তারপরে ভাইয়া আমার question ছিল, হ্যাঁ হ্যাঁ যেটা হচ্ছে যে ধরেন আমার নেম স্পেসের ডিফারেন্ট, নেম স্পেস এ, নেম স্পেস বি, হ্যাঁ আর এর ভিতরে ফাংশন দুইটাই দিলাম আমি, ফাংশনের নাম হচ্ছে এ, হ্যাঁ, দুইটা ফাংশনের নামই এ, নেম স্পেস ডিফারেন্ট। তো আমি হ্যাঁ। বাইট থেকে চাচ্ছিলাম ফাংশনে কল করব, স্পেসিফিক নেম স্পেস ধরে বাইট থেকে কল করব, নেম স্পেসের ভিতরে না, তাহলে সেটা কেমনে করব?
আচ্ছা, নেম স্পেস নিয়ে আরো ডিটেলস আসবে, ওইভাবে মেবি করা যায়। ওটা যখন নেম স্পেসের ধরেন আমি ওই যে ফাংশন এ কল করব, ফাংশনে কল করব, আচ্ছা। তখন তো আমার বলা লাগবে যে আমি ওই নেম স্পেসের ফাংশনে কল করব, কারণ যেহেতু ফাংশনে তো আমার দুইটা আছে, নেম স্পেস function- ডিফারেন্ট, তখন তো আমার বলা লাগবে যে ফাংশন ওই অমুক নেম স্পেসের ফাংশন এ কল করব। হ্যাঁ, এটা করা যায় মেবি, যতটুকু আমি জানি। তো অনেকদিন এটা নাই তো, এইভাবে যদি আমরা কল করি সেই ক্ষেত্রে নেম স্পেসটা কিভাবে দিতে হবে, এরকম কি? আমি এক্সাক্ট এখন মনে নেই, তো দেখি টেস্ট করে। হ্যালো, ফাংশনের ক্ষেত্রে হ্যাঁ, নেম স্পেস স্ল্যাশ ফাংশন নেম দিলে হয়তো পাওয়া যাবে। আমার হ্যাঁ, নেম net স্পেসের পর ফাংশন নেম দিলে পাওয়া যাবে। কি করতে হবে? মানে নেম স্পেসের ভিতরে লেখেন, কারণ যেহেতু আপনি নেম স্পেস ডিফাইন করছেন, তো নেম স্পেসের বাইরে কোনো কোড লিখতে দিবে না। অন্য ফাইল হলে আমরা নো পারতাম, কোড মেবি এক্সিস্ট। আচ্ছা, আউটসাইডে লেখা যাবে না, অন্য ফাইলে হয়তো বা লেখা যাবে। অন্য ফাইল লেখা যেত, কিন্তু এই ফাইলে লেখা যাবে আচ্ছা, না। তাহলে এভাবে তো হবে না। নেম স্পেস আপনি বি নেম স্পেসের ভিতরে লেখেন, হ্যাঁ, ওটা তো আমরা দেখলামই, এটা তো বি এর ভিতরে আমরা এ নেম স্পেসের ইয়াকে কল দিতে পারবো। হ্যাঁ, এটা তো এর ভিতরে এ ফাংশন ইউজ করব আর কি। নেম স্পেস হয়তো ওরকম ফাইলে থাকলে, ওই যে লারাভেলের যে সিস্টেমটা আছে ওইভাবে হয়তো নেম স্পেস ডিফাইন করে করে ইউজ করে ওইভাবে করা যায়। এখানে ওরকম সিস্টেম না, আমরা দেখলাম নেম স্পেসের বাইরে কোডই লিখতে দেয় না, ওরকম কোনো কোডে লিখতে দিবে না। এখানে অন্য কিছু লিখি, নেম স্পেস ফাইলের মধ্যে থাকলে ধরেন কি লেখা যায় এখানে, ফাংশন, আচ্ছা একটা ভেরিয়েবল সেট করি, এখানে এরকম কোডই লিখতে দিবে না। ভাইয়া 16 নম্বর লাইনে এর সামনে একটা এ দিয়ে স্ল্যাশ দিলে হয়তো পাওয়া যেতে পারে। ফাংশন এর সামনে নেম স্পেসটা বলে দিলে আর কি। ও আচ্ছা, অন্য নেম স্পেস থেকে, তাই তো? আনডিফাইন্ড, হ্যাঁ, এর সামনে একটা ব্যাকস্ল্যাশ হবে, কারণ এ কে আপনার ও ধরছে বি এর আন্ডার এ ধরছে, এর সামনে একটা ব্যাকস্ল্যাশ দেন, তাহলে ব্যাকস্ল্যাশ এ ব্যাকস্ল্যাশ মানে ক্যাপিটাল এর সামনে একটা ব্যাকস্ল্যাশ দেন, তারপর হ্যাঁ এই এরপরে এর এক স্ল্যাশ। এরপর backslash। ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে ভিন্ন নেম স্পেস সেটটা করা যাচ্ছে। কারো মাইক্রোফোন থেকে একটা সাউন্ড আসতেছে। আচ্ছা, নেম স্পেস নিয়ে ডিটেলস আসবে, আমরা ওইটা এখন একটু অ্যাভয়েড করি। এখানে আর কি আছে নতুন? কনস্ট্যান্ট ভিজিবিলিটি আছে 7.1 এর, যেহেতু এটা আসছে, সো এটা আপনাদের লাগবে। যে কনস্ট্যান্ট লিখতে গেলে কনস্ট্যান্টেরও ভিজিবিলিটি আছে, ভিজিবিলিটি যে পাবলিক প্রাইভেট প্রটেক্টেড এই জিনিসগুলা কনস্ট্যান্ট ভেরিয়েবলও আমাদের ইয়া লিখতে পারবো, ঠিক আছে? এরপরে ভাইয়া আমাদের পরীক্ষা হবে কোন ভার্সনের উপরে? 7.1 8 ভার্সন যেহেতু চলে আসতেছে, পরীক্ষাটা আপনাদের দ্রুত দিয়ে দিলেই সুবিধা, বুঝছেন? নতুন ভার্সন আইসা পড়লে আবার নতুন কোশ্চেন ইয়া করতে হবে, ওই হ্যাঁ, ভার্সন রিলেটেড কোশ্চেনও চেঞ্জ হয় অনেক সময়। নতুন ভার্সনের জন্য ওরা ফুললি, করোনার মধ্যে কি এক্সাম দেওয়া যাবে? এটা যেহেতু অনলাইনে এক্সাম, কেন না, তাই না? না ভাইয়া, সেক্ষেত্রে মানে সেন্টার এক্সাম সেন্টারে যায় দিতে হবে, তো এই জন্য সেন্টার বললাম। সেন্টার আমরা তো আর বাসা থেকে পরীক্ষা দিতে পারবো না, সেন্টারে যাইতে হবে। সেন্টার তো খোলা থাকবে, ওরকম যদি থাকে তাহলে দিতে পারবেন। এটা আসলে কোচিং এ কন্টাক্ট করলেই ভালো, অথবা ইয়ার সাথে ওদের একটু সার্চ, কেউ সার্চ করে দেখেন জেন্ডার ইয়া থেকে, জেন্ডার বাসা ওয়েবসাইটে। থেকে মনে হয় ভাইয়া পরীক্ষা দেওয়া যায়, হুম, বাসা থেকেও মনে হয় দেওয়া যায় পরীক্ষা। না না, বাসা থেকে কিভাবে দিবেন? ওই সফটওয়্যার ইয়েগুলা মেনটেন করতে হবে না, ক্যামেরা ট্যামেরা দিয়ে ওরা সব ইয়া দেখবে। তো আপনি চাইলে তো নিজের পিসিতে এক্সাম দিতে পারবেন না। আর ওরকম ভিউ সেন্টারের যে ফ্যাসিলিটিস আছে ওরা এনশিওর করবে। তো
আপনার সামনে পিছনে সব দিক থেকে ক্যামেরা লাগানো থাকতে হবে, ওরা লাইভ দেখবে যখন ইয়ে থাকে, অথবা ভিডিওটা ওদের কাছে পাঠায় দেয়, ওরা ভিডিওটা রিভিউ করে, ভিডিও দেখে দেন সার্টিফিকেশন দিবে, এমনি এমনি দিবে না তো, তাই না? আচ্ছা, আমরা কনস্ট্যান্টটা দেখলাম, অটো লোডিং যে ব্যাপারটা আছে। ভাইয়া কনস্ট্যান্টের যে ভিজিবিলিটিটা সেটা কি ওই ক্লাসের ভিজিবিলিটির মতোই কাজ করে, না ওইটারও প্রটেক্টেড বাইট থেকে কল করা যায় বা কোনো ইস্যু আছে এটা? না, ওইটা সেম জিনিস, অন্যান্য ওই যে আমরা প্রপার্টিসে যেরকম দেখছিলাম, প্রপার্টিসে কি দেখছিলাম, হ্যাঁ। আচ্ছা, একটা ইয়া দেখাই। ক্লাস এ যখন আমি পাবলিক কনস্ট্যান্ট, কনস্ট তো তাই না, কনস্ট কি লিখবো, আবুল লিখলাম, আবুলের ভ্যালু আবুল, ঠিক আছে। তো এখানে হ্যাঁ, তো এভাবে হ্যাঁ, এভাবে অ্যাক্সেস করা যাবে, তাই তো? কিন্তু যদি আমি প্রোটেক্টেড লিখতাম তাহলে কি অ্যাক্সেস করা যাইতো? যাইতো না, তাই না? ফ্যাটাল এরর। ওই আগের যেই সিস্টেমটা ছিল সেম ভিজিবিলিটি, ঠিক আছে। ভিজিবিলিটি নিয়ে আলাদা ইয়ে নাই, তবে ভিজিবিলিটি নিয়ে আরেকটু আমরা ডিটেলস দেখতে পারবো সামনে, আরো একটু ইয়ে আছে। আচ্ছা, অটো লোডিংটা কি জিনিস? অটো লোডিংটা হলো অটো লোডিং এসপিএল অটো লোড রেজিস্টার, যেটা এখানে সবচেয়ে বড় যে সুবিধা, এখানে এখানে এইটা আমার ইয়াতে দেখালে ভালো হবে। আপনাকে আমার এই এডিটরটা দেখতে পাচ্ছেন? না ভাইয়া। এডিটর মনে হয় আলাদা করে শেয়ার দিতে হবে। আচ্ছা, পিসি ওপেন আছে কার? কম্পিউটারে বসে আছেন, একটু কোড লিখতে পারবেন? আচ্ছা, আমি এটা প্রথমে বলি, যদি না বোঝেন তখন ইয়াতে যাবো না, প্র্যাকটিক্যালে যাবো না। ইয়াটা হয়েছে, কনসেপ্টটা বলি। এসপিএল অটো লোড যেই কাজটা করবে, এখানে আমি পুরো কোডটাই কপি করি। এখানে ফাংশনের মানে ক্লাসের বা অবজেক্টের ডেফিনেশন কি কোথাও দেয়া আছে? মাই ক্লাস 1 এই ক্লাসটা তো লেখা নাই, তাই না? ক্লাস এরকম কোন ক্লাস লেখা আছে কোথাও? ভাইয়া এটা কি হচ্ছে যে যেখানে যে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করবে প্রয়োজন অনুযায়ী যখনই অবজেক্ট কল হবে সেই অনুযায়ী সে ইনক্লুড করে নিবে, এরকম কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। এখানে যখন আমি অবজেক্ট করে ক্রিয়েট করছি মাই ক্লাস 1, সে তখন এসকিউএল অটোলোডের মাধ্যমে একটা ফাংশন কল করবে, ফাংশনে কি করবে আপনি ওই অনুযায়ী একটা এই ইয়া পেয়ে যাবেন। এখানে যেটা পাবেন, এখানে ইনক্লুডের জায়গায় বাদ দিয়ে আমি এখানে কি করি বুঝা যাবে ইজিলি, ইনক্লুডটা না করি, এখানে ইকো করি। ইকো না করে ভার্ডাম করলে আর একটু ডিটেলসে দেখা যাবে। ফার্স্ট নেম, এখন দেখেন এখানে মাই ক্লাস 1 মাই ক্লাস 2 দুইটা অবজেক্ট ক্রিয়েট করছি না, দুইটা ক্লাসের। আচ্ছা, এটা ডিসেবল করা আছে এই জন্য দেখতে পারলাম না। আর একটা পিএইচপি ফিডল আছে না, ফিডলটা দিয়ে দেখি। আপু তো আসে, আপু কথা বলতেছেন না কেন? আয়শা খাতুন আপু, ক্লাস বুঝতেছেন? আপু মাইক্রোফোন বন্ধ করা না, আপনি তো অন করাই দেখতেছি। এখানে কি ইররটা দিল?
পিএইচপি ক্লোজ করা বলতেছে, পিএইচপি ক্লোজ করতে হবে বলতেছে। এটা কেমন কথা? ক্লাসটা লাগবে না মাই ক্লাস 1 মাই ক্লাস 2? আচ্ছা, এক্সেপশন মাই ক্লাস 1 নট ফাউন্ড। তো এই এক্সেপশন এররটা দিয়ে দিছে, এটা এরর হ্যান্ডেল করছে তাই না? মাই ক্লাস 1টা কিন্তু দুইটাই কল হওয়ার কথা না? মানে কল দিছি ভাই, কিন্তু এটা তো কোনো ফাঁকা কোনো কিছু ইমপ্লিমেন্ট করিনি। ক্লাস মাই ক্লাস 1 ইমপ্লিমেন্ট করতে হবে না? ওইটা না পাওয়ার কারণে পরেরটাতে যায়নি। এটা অ্যাকচুয়ালি কি করবে, মানে ইনক্লুড করে যেটা পাবে ওই ফাংশনটা আপনার ফোল্ডার থেকে ইয়া করে নিয়ে আসবে তাই না? ইনক্লুড হবে ডাইনামিক ওয়েতে। আচ্ছা ভাইয়া, এটা ইনক্লুডটা অন করে দেন ভাইয়া, ইনক্লুডটা অন করে তারপর রান করেন। তাহলে তো এরর দিবে, কারণ ফাইলটা তো নাই। ফাইলটা তো আর নাই। হ্যাঁ, ক্লাস নেম ডট পিএইচপি এই ফাইল পাবে না। আচ্ছা, এই মানে অ্যাকচুয়াল এখানে যে কনসেপ্টটা এটা হচ্ছে, আপনি যেই নামে অবজেক্টটা ক্রিয়েট করবেন ওই নামে যদি কোনো পিএইচপি ফাইল থাকে, ক্লাসের নাম অনুযায়ী যে যখন আপনার লারাভেলে যে সিস্টেমটা ফলো করা হয়, ক্লাসের নাম অনুযায়ী যখন আপনি ফাইলগুলা ক্রিয়েট করবেন, ওই ফাইলগুলা ডাইনামিক্যালি যখন আপনি অবজেক্ট ক্রিয়েট করবেন অটোমেটিক্যালি ওই ফাইল ধরে ইনক্লুড করবে। এটা হচ্ছে অটোলোড রেজিস্টারের কাজ। এতটুকু নিয়ে কারো কোনো ইয়ে আছে, কনফিউশন আছে? আরেকবার একটু বলেন ভাই। এখানে অ্যানোনিমাস এসপিএল অটোলোড রেজিস্টারে যে একটা অ্যানোনিমাস ফাংশন থাকে, এখানে আপনি একটা অ্যানোনিমাস ফাংশন লিখবেন। ঠিক আছে, ফাংশন কি লিখলাম, ফাংশন আচ্ছা অ্যানোনিমাস। তো এখানে একটা ইয়া নিলাম। এখন এখানে বাইরে থেকে যখন আপনি মাই ক্লাস 1 ক্লাস, অটোমেটিক্যালি এখানে মাই ক্লাস 1টা সে পাবে, যেই নামে অবজেক্টটা ক্রিয়েট করবেন ওই নামে পাবে। ওই অনুযায়ী আপনি ইনক্লুড করতে পারবেন ফাইলটা। ইনক্লুড করলে ইনক্লুড দিলাম, এরকম মতো দেয়া যায় তাই না? দিলাম, এরপরে ডট পিএইচপি, তাহলে পিএইচপির ওই ফাইলটা সেই ইনক্লুড করে ফেলবে এবং ওই অনুযায়ী আপনি ওই ফাইল বা ওই ক্লাস নিয়ে কাজ করতে পারবেন। তার মানে মাই ক্লাস 1 নামে আমার একটা ফাইল থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, ক্লাসের নামে একটা ফাইল থাকতে হবে, তাহলে ওই মাই ক্লাস ফাইলের মধ্যে থেকে ক্লাসের নামও আবার এটা থাকতে হবে। কিন্তু স্বাভাবিকভাবে এটা থাকবে, কারণ আপনি ক্লাসটা যেহেতু অবজেক্ট ক্রিয়েট করতেছেন। এটা হচ্ছে মানে ভাইয়া, আমরা যদি একটা ক্লাসের মধ্যে এসপিএল অটোলোড রেজিস্টার ইউজ করি, হ্যাঁ হ্যাঁ, তো এটার মধ্যে এসপিএল অটোলোড রেজিস্টার আগে কল হবে না হচ্ছে যে কনস্ট্রাক্ট যদি ফাংশন লিখি সেটা আগে কল হবে? কল হবে এই অনুযায়ী, আপনার আউটপুট অনুযায়ী। যখন আপনি অবজেক্ট ক্রিয়েট করবেন তখন, যখন অবজেক্ট ক্রিয়েট করতেছেন তখন একটা এসপিএল অটোলোড। ভাইয়া, সাপোজ আমি একটা ক্লাসের মধ্যে ইনহেরিট করতেছি, আরেকটা ক্লাসকে কল করতেছি, তো সেক্ষেত্রে হচ্ছে যে আমার কনস্ট্রাক্ট ফাংশনটা মানে আগে যদি রান, মনে করেন ভাই আমি কনস্ট্রাক্ট ফাংশনের মধ্যে একটা কোড লিখে রাখলাম আরেকটা ক্লাসকে ইনহেরিট করে। এইটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে আপনাকে বলতেছি। একটা ফাংশন লিখলেন, ফাংশন লিখে এরকম রাইখা দিয়েছেন, রিটার্ন করলেন সামথিং, ঠিক আছে, সামথিং রিটার্ন করলাম। এখন কি এই ফাংশনটা এক্সিকিউট হবে? এক্সিকিউট হবে না কল না করলে। কল তো করা হয় নাই, কল করা হয় না, তাহলে কি এটা অ্যাকচুয়ালি একটা স্ট্রিং এর মতো আছে। যখনই আপনি এখানে কল করতেছেন তখন কি সাথে সাথে এই ফাংশনটা সে খুঁজবে, খুঁজে যখন পাবে, পাওয়ার পরে এক্সিকিউট হবে। এখন আমি লিখলাম, কি করবে প্রথমে এই এ নামে একটা ফাংশন খুঁজবে ফাইলের মধ্যে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কনসেপ্ট হচ্ছে এটা, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, মানে সেম নাম সেম ফাইল সেম ফাংশন থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে ম্যাচ করতে হবে আর কি। আচ্ছা, এর বাইরে আর কি আছে? বাদাম করে দেখাইছে এখানে, কি আমরা যেটা ট্রাই করতেছিলাম ওইটা। এখানে এরর এক্সেপশন হ্যান্ডেল করা, আর কি আছে? মিসিং এক্সেপশন, এটা কোন ভার্সনে আসে? 5.3 থেকে। এই তো
মোটামুটি। এর বাইরে কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর এই দুইটা সবচেয়ে বেশি ভাই, ইউজ হয়। এখানে আরেকটা দেখলাম ভাইয়া, হ্যাঁ, আরেকটা দেখলাম যে আন্ডারস্কোর অটোলোড, সেটা আর এসপিএল অটোলোড লিস্টের মধ্যে কোনটার ডিফারেন্সটা কোথায়? এটা কি প্রিভিয়াস ভার্সনের জন্য না অন্য কিছু? হ্যাঁ, ছিল এটা। আন্ডারস্কোর অটোলোড, এই যে নিচে ইউজিং আন্ডারস্কোর অটোলোড, নোট ছিল ভাই একটা একটু উপরের দিকে মনে হয়। উপরের দিকে ভাইয়া, এই যে নোটটা এই যে ইউজিং আন্ডারস্কোর আরেকটু উপরে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানেই আছে। এখানে আছে। আচ্ছা, প্রায়র টু পিএসপি 5.3, পিএসপি 5.3 তে 3 এর আগে এটা ছিল, এখন নাই। ঠিক আছে, তো বলা আছে আচ্ছা, exception thrown in autoload function could not be caught in cache block and would result in fatal error. আচ্ছা, may be used recursively to autoload, এটা দরকার নেই। SPL autoload। এরপরের কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর গতকালকে বলে ফেলছি যদিও, তারপরে দেখি এখানে নতুন কতটুকু আছে। তো কনস্ট্রাক্টরের মধ্যে কোনো কিছু রিটার্ন করা যায় না, এটা বড় কজ। এখানে কি একজনে বলছিলেন না, আচ্ছা আমি কোশ্চেন করি কাউকে। আমিন ভাই, আপনি আছেন? জি আছি। আচ্ছা, এই যে কনস্ট্রাক্টরের মধ্যে কোনো কিছু রিটার্ন করা যায় না, এটা কেন মনে আছে আপনার? কনস্ট্রাক্টরের মধ্যে কারণ অটো যখন অবজেক্ট ক্রিয়েট হয় তখন অটো কল করে। হ্যাঁ, এখানে আমি এটা রিটার্ন করতে পারবো না, কারণ অবজেক্ট ক্রিয়েট হওয়ার সময় তো এটা কল করবে। হ্যাঁ, তাহলে সমস্যা কই? একটু রিটার্ন করতে হবে কনস্ট্রাক্টরে, এর জন্য অবজেক্ট রিটার্ন করার কথা। এখানে যদি অন্য কিছু রিটার্ন করি তাহলে তো একটা প্রবলেম। ভাইয়া প্রিন্টার করে দেখেন তো, প্রিন্টার করলে মেবি না না, ওটা না, মানে কজ একটা বড় ধরনের ইয়া আছে, কারণ আছে। ভাই এটা তো বলছে অবজেক্ট রিটার্ন করে না, প্রিন্টার করলে কি এটা রিটার্নটা প্রিন্ট করা যাবে মেবি। আচ্ছা, প্রিন্টারের চেয়ে বারডাম তো পাওয়ারফুল, বারডাম করি। কজ ওটা না, একটা বড় যুক্তি আছে, ওটা একজনে গতকালকে বলছিলেন, কিন্তু আমিন ভাই আপনার মনে নেই। ভাই রিটার্ন করছে তো? হ্যাঁ, রিটার্ন করছে কোনো কিছু। এখানে আমি বারডাম করার পরে ওখানে দেখাবে না, শো তো করে নেই। অবজেক্ট রিটার্ন করে ওই ক্লাসটা শো না করলে, আচ্ছা ফাঁকা পাঠাইছে। ঠিক আছে, একটা বড় একটা লজিক ছিল এখানে। এই লজিকটা গতকালকে গত ক্লাসে কে যেন বলছিলেন? আমি বলছিলাম আর কি, চেষ্টা করছিলাম। তানভীর আবার একটু বলেন, হয়তো মিস করে গেছি, একটু বললে হয়তো খেয়াল করে যাবে। আচ্ছা, ইনি যেটা বলছে ওটা তো যদি মনে থাকতো তাহলে কালকে থাকতো। আমি একটা যুক্তি দেখাই দিই, অ্যাকচুয়ালি কারণটা কি, কেন এটা হওয়া উচিত না। মেহেদী হাসান আবারও জয়েন করতেছেন। অ্যাকচুয়ালি কারণ হচ্ছে ফাংশন লিখি, ফাংশনের মধ্যে ফাংশন এ লিখলাম, এখানে আমি রিটার্ন করলাম সামথিং, এখানে আইসা ভারডাম করি, হ্যাঁ ভারডাম করলাম, এই তো, তাই না? ভারডাম করার পরে কি হবে দেখাচ্ছে সামথিং, তাই না? এখন এর পরেও আমি ইকো করলাম মাই নেম ইজ, এরপরে আরো কিছু ইকো করলাম, দেখুন তো কোনো কিছু দেখাবে কিনা। দেখাচ্ছে? একটা ফাংশনের মধ্যে যখন আপনি রিটার্ন করে দিচ্ছেন
রিটার্ন মানে হচ্ছে এটা লাস্ট, রিটার্ন করার তারপর আর কিছু এক্সিকিউট করবে না, রিটার্ন করার পরে ফলস যদি রিটার্ন করি, দেখেন ফলস রিটার্ন করলে কি হয়, ফলস হলো আপনি যদি ট্রু রিটার্ন করেন, ট্রু রিটার্ন করলে কি হয়, ট্রু চলে আসছে। রিটার্ন করা মানে হচ্ছে এটা ফাইনাল, এরপরে আর কিছু নাই, অটোমেটিক বাকিটা ডাই হয়ে যাবে, মানে রিটার্নের পরে বাকিটা ডাই লেখা তো জানেন, ডাই লিখলে কি হয়, মানে ডাই এর কাজ কি এটা তো জানেন আমিন ভাই। যখন আমি ডাই লিখলাম তারপরে কি হবে, তারপরে সেগুলো এক্সিকিউট হবে না, কোনো কিছু দেখা যাবে। রিটার্ন করার পরে যত কোড লিখবেন সেগুলো বোগাস, কোনো কাজ করবে না। এখন আপনি ইয়ার মধ্যে ক্লাসের মধ্যে কি করতেছেন, পাবলিক ফাংশন কনস্ট্রাক্টর মধ্যে কোনো কিছু রিটার্ন করতেছেন, ধরেন রিটার্ন অন করলাম। এখন যখন আমি নিউ লিখে অবজেক্টটা ক্রিয়েট করলাম, তারপরে কি হবে, অটোমেটিক রিটার্ন 1 কনস্ট্রাক্টর তো অটোমেটিক কল হলো, তারপরে রিটার্ন 1 চলে অটোমেটিক আসার কথা। প্রথমেই রিটার্ন হয়ে গেছে, রিটার্ন হওয়ার পরে কি করবে বাকিটা, আর সে চেকই করবে না কোনো কিছু আছে কিনা, বুঝতে পারছেন। এরপরে এটা হলে তো ভাইয়া ওই যে এটা হলে তো পরবর্তী যে ফাংশন গুলো আছে, পরবর্তী ফাংশন গুলো সে আর এক্সিকিউট করবে না, কারণ সে ক্লাসের ইয়ে থেকে বাইরে। হ্যাঁ হ্যাঁ, পরবর্তী আরেকটা লিখা দেখি হয় কিনা, পাবলিক ফাংশন টেস্ট রিটার্ন সামথিং, দেখি তাহলে পরবর্তী হোক না হোক। আচ্ছা, এটা একটু দেখি কি করে। এই ফাংশনে তো আর কোনো কিছু হবে না। আচ্ছা, এটার আগে যদি আমি ইকো দিতাম কোনো কিছু, ওটা দেখাইতো কি, ইকো দিলে ভাই কাজ করার কথা না আগে দিলাম পরে দিলে তো আর হবে না, এটা আমরা বুঝতে পারছি। আগে দিলাম, তাহলে দেখি এতটুকু কি করে। হ্যাঁ, আগেরটুকু ইকো, মানে ইকো যতটুকু অতটুকু কাজ করছে। এখন ইকো এখানে করি একটু, ওবিজে রিটার্নটা কেন কাজ করে না, এরপরে আর কোনো কিছু দেখায় না। আচ্ছা, পরে ফাংশন যেটা, এটা কনস্ট্রাক্টরে যতটুকু কাজ ওই অতটুকুতে সে কোনো কিছু করতে পারবে না, রিটার্ন করে ফেলবে। এই ক্ষেত্রে একটা কাজ করা যায়, আমরা এখানে পাবলিক সামথিং তো ভাইয়া আসছে, হ্যাঁ হ্যাঁ, টেস্ট ওটা তো যেটা ইকো পরেরটা তো আর যায় নাই, আই মিন এই রিটার্নের কোনো কিছু তো আর কাজ করে না। এখানে আপনি রিটার্ন কোনো কিছু করে রাখছেন, এটা কি শো করতে পারতেছেন? এখানে এখানে একটা জিনিস দেখি, আমি যেটা করতে চাচ্ছি বুঝতে পারছেন, এইভাবে কোনো কিছু রিটার্নের মধ্যে সেট করলাম। আচ্ছা, এটা তো রিটার্ন করার দরকারও নাই অ্যাকচুয়ালি, তাই না? আননেসেসারি একটা জিনিস না, এখানে রিটার্ন করার দরকার আছে? দেখি কি করে। না, ওইটা তো আসলে কোথাও ইউজ হয় না, এখানে রিটার্ন করে এটা কোনো কাজ না। তারপর দেখি যে ইয়া ঝামেলাটা করে কিনা। হ্যাঁ, আসে, বাট অ্যাকচুয়ালি রিটার্নের এখানে কোনো কাজ নাই, রিটার্ন না করলেও তাই হইতো না, একই কাজ হয়েছে। বাট এখানে শুরুতেই যদি আমি রিটার্ন করে ফেলতাম, শুরুতে রিটার্ন করা হয়েছে এরকম একটা বিপজ্জনক জিনিস, এরপরে আর কোনো কিছু এক্সিকিউট করবে না। মূলত এই মেথডটার আর কোনো কাজ থাকে না, যেখান থেকে রিটার্ন করবেন ওই জায়গা থেকে এই মেথডটা এক্সিকিউশন হওয়া বন্ধ হয়ে যাবে, এই তো। মূল কথা হলো যে ফাংশনের মধ্যে শুরুতে রিটার্ন করা যাবে না। না, রিটার্ন হইছে ফাইনাল জিনিস, ফাইনাল জিনিস। হ্যাঁ, রিটার্ন হইছে ফাইনাল ভাইয়া জিনিস। হ্যাঁ, কত হচ্ছে যে রিটার্ন করলে সেই ভ্যালুটা কেন দেখাচ্ছে না? রিটার্ন করলে পরবর্তীগুলো কাজ করবে না সেটা বুঝলাম, কিন্তু রিটার্ন করলে সে ভ্যালু কেন দেখাচ্ছে না? এটা কনস্ট্রাক্টরের নিয়ম হইছে আপনি ইকো করবেন এখানে, ঠিক আছে? রিটার্ন করা এখানে নিয়ম না। অ্যাকচুয়ালি ভাই কনস্ট্রাক্টরের ডিফল্ট রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড। হ্যাঁ, ভয়েড
ও কিওয়ার্ডটা সি ল্যাঙ্গুয়েজের সাথে জড়িত, তো সবাই ভয়টা বুঝবে না, বুঝছেন, যারা সি নিয়ে কাজ না করছে। ওই জায়গাটা হুম, ওই জায়গাটা মানে মিস করছিলাম, মানে একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল। তার মানে লাস্ট কথাটা আপনার কি দাঁড়ালো যে কনস্ট্রাক্টরের মধ্যে রিটার্ন করলে সেটা করা যাবে না, কারণটা কি বলছিলেন? রিটার্নের একটু মিস পরে করে কোনো কিছু এক্সিকিউট হয় না। হ্যাঁ সেটা ঠিক আছে, রিটার্নের পর এক্সিকিউট হবে না, কিন্তু লাস্টে যে আপনি ওই যে এ লিখলেন, এ দিয়ে একটা ভ্যালু করলেন, আমি ওই জায়গাটা নেটওয়ার্ক ছিল না সেই কারণে বুঝতে পারিনি। জাস্ট কোডটা একটু দেখেন আর কি। হ্যাঁ, এই যে দিস হ্যাঁ, এ দিয়ে এটা তো এক্সিকিউট করার কথা না। না এটা এতটুকুতেই এক্সিকিউট করে, এটার জন্য রিটার্ন মূলত দরকার নাই। আর এটা জি তো এক্সিকিউট হয়ও নাই, এটা কি এক্সিকিউট হয়েছে এতটুকু? এটাকে বাদাম করলে দেখা যাবে না তো, জি 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 এটা তো বাদাম করলে দেখা যায় না। এটা আমি এখানে এই মানে মেথডের মধ্যে, এই মেথডের মধ্যে প্রপার্টির মধ্যে এটা আমি সেট করছি, মূলত সেট করার কারণে ওখানে দেখা যাচ্ছে। বাট কনস্ট্রাক্টরের মধ্যে কোনো কিছু আপনি রিটার্ন করে রাখতে পারবেন না, এখানে ইকো করে দিতে হবে, অথবা আপনি এখান থেকে সেট 11টার করতে সময় পারবেন। শেষ হবে। আচ্ছা, তারপরে কনস্ট্রাক্টরের আর কি পার্ট, আর আচ্ছা আরেকটা জিনিস আছে যে প্যারেন্ট কনস্ট্রাক্টর মানে ইয়া করা যায়, কল করা যায়। গত ক্লাসের একটা ইয়ে ছিল না এরকম, যে যখন আমরা দুইটা ক্লাস আছে এক্সটেন্ড করার পরে, তখন দুইটার মধ্যেই যদি ইয়া থাকে, কনস্ট্রাক্টর থাকে, তাহলে কি হবে? এখানে নিউ সেট করলাম আমার, এখান থেকে কাজ হচ্ছে। আমি দিয়ে দিছি। আচ্ছা, এখান থেকে মূলত কি আমি কনস্ট্রাক্টর মানে প্যারেন্ট যেটা আছে বেস ক্লাসের মধ্যে যে ইয়াটা ছিল, এটা কি আমি অ্যাক্সেস করতে পারবো? মানে এটা শো করানোর কোনো ওয়ে আছে নরমালি? কারণ একটা কনস্ট্রাক্টরের ইয়াটা ওটা চাইল্ডের মধ্যে পায় না, পাওয়ার জন্য যেটা একটা ওয়ে আছে যে প্যারেন্ট লিখে প্যারেন্টের কনস্ট্রাক্টরকে আপনি কল করতে পারবেন চাইলে। কিন্তু নরমালি আমাদের নিয়ম হয়েছে যে যখন আপনি অবজেক্ট ক্রিয়েট করবেন অটোমেটিক্যালি কনস্ট্রাক্টর লোড হবে, বাট এটা কোন কনস্ট্রাক্টর লোড হবে? যেই কনস্ট্রাক্টর আপনি অবজেক্ট ক্রিয়েট করছেন সাব ক্লাস, ওইটা, তাই না? এই সাব ক্লাসের আমরা একটু হ্যাঁ দেখি। এটাই, হ্যাঁ এটা ক্রিয়েট হবে। এখানে অটোমেটিক্যালি তো দুইটাই হয়ে যাবে না, যতগুলো প্যারেন্ট আছে সবগুলোর কি অটোমেটিক হয়ে যাবে? এক্সটেন্ড করা থাকলে হবে। এক্সটেন্ড করা আছে তো, অটোমেটিক্যালি কি উপরেরটা আমার ইয়া করছে? না প্যারেন্টেরটা অটোমেটিক্যালি পারেনি। পাবে না, প্যারেন্টেরটা কল করতে হবে আপনাকে, ঠিক আছে? আচ্ছা প্যারেন্ট ওভাররাইড হয়ে হ্যাঁ এতটা ওভাররাইড হয়ে গিয়েছে। হ্যাঁ, ওভাররাইট হয়েছে একটা জিনিস, আর একটা জিনিস হচ্ছে যে ওভাররাইট হইলে নরমালি কি হয়, এখানে আমি একটা ফাংশন লিখলাম পাবলিক ফাংশন প্যারেন্ট, কি লিখি, রিটার্ন ইকো করি, ইকো সামথিং, এখানেও যদি কল করি, ভাই ওখানে স্ট্রিং দিতে হবে সামথিং এ। এরর এরর আসবে এখানে। আচ্ছা এখানে ফাংশন কি দিলাম, সেম জিনিস। এখন ইকো নাথিং। অন্য রকম একটা দিক, ঠিক আছে? এখন কোনটা কল হবে? এখানে একটা কল করি, তাই না? দিস কি এরকম না বিষয়টা? হুম এখন এই পি দ্বারা কোনটা কল হবে? এটা দ্বারা নাথিং না, নাথিং না, নাথিং হবে। হ্যাঁ এটা। এখন এই ওভাররাইডটা হলো কি যে সেই দিস মানে উপরেরটা তো নিচ্ছে না, তাই না? ভাই এখানেও আপনি পি এর ভিতর থেকে প্যারেন্ট পে কল করতে পারবেন। হ্যাঁ ওইটা করা যাবে, তার মানে কি ওভাররাইড তো আর হয় না। নিচেরটায় কি হচ্ছে, মানে ওই প্যারেন্ট, এখানে আপনি প্যারেন্ট হয়ে গিয়ে পারবেন, বাট নিচেরটায় যেটা হয়
যে নতুন একটা জিনিস হইলো আর কি, ঠিক আছে। অটোমেটিক্যালি যে কল হয়ে যাবে ওটা না আর কি। বা এখানে আমি একটা পি লিখলাম, এই পিতে কি করবে, আমি বাইরে থেকে যখন অ্যাক্সেস করতে চাচ্ছি, অবজেক্ট অনুযায়ী তো এটা আসবে, তাই না? এখানে ইকো করলে এখানে এই পি দ্বারা কোনটা কল হবে, এই সাব ক্লাসের এটাই তো। সাব ক্লাসের, তাই না? এটা হচ্ছে কথা, যে এখানে ওভাররাইড ইয়াটা হয়েছে, বাট এই জিনিসটা ওই ওভাররাইডের সাথে টোটালি ইয়া না, ফুললি ম্যাচ করে না কথাটা। তবে এইটা আলাদা, সাব ক্লাসের কনস্ট্রাক্টরটা আলাদা, এটা আলাদা, ঠিক আছে। তো চাইলে দুইটাই আবার কাজে লাগানো যাবে। আচ্ছা, এখানে ইনহেরিটস বেস ক্লাস কনস্ট্রাক্টর, তারপরে নিউ সাব ক্লাস, আর কি আছে এখানে নেম স্পেস দিয়ে একটা দেখানো হয়েছে। নেম স্পেস আমরা দেখলাম। এখানে ফাংশন কনস্ট্রাক্ট, ইন কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্ট, ডিস্ট্রাক্ট নিয়ে কিছু ইয়ে আছে, কনফিউশন আছে, সেম জিনিস, তবে ডিস্ট্রাক্টরের মধ্যে পার্থক্য কি বলেন তো? কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টরের মধ্যে মৌলিক পার্থক্য কি? ডিস্ট্রাক্টর হচ্ছে ক্লাসটাকে অপোজিট, একটা অপোজিট, অপোজিট, একটা শুরুতে কল হয়, একটা শেষে কল হয়। হ্যাঁ, অপোজিট আর ইয়ার কল নাই আর কি। এখানে যদি আমি ইয়া করি, অবজেক্টটা জাস্ট যদি ক্রিয়েট করি তাহলে কল হয়ে যাবে, তাই না? এখন একটা ব্যাপার হলো যে আপনি চাইলে কি এই ডিস্ট্রাক্টরের মধ্যে কোনো ইয়া পাঠাইতে পারবেন, আর্গুমেন্ট সেট করতে পারবেন? কনস্ট্রাক্টরের মধ্যে তো একাধিক আর্গুমেন্ট পাঠানো যায়, কিন্তু এই হ্যাঁ, ক্ষেত্রে এটার মাধ্যমে হ্যাঁ, আমি যদি এখানে যেটা পাঠাবো, এখানে একটা ভ্যালু পাঠাইলাম, স্ট্যাকে দেওয়া যায় না এটা, স্ট্যাকে এটা দেওয়া যায় না, এটা যাবে না, হ্যাঁ, এটা হয় না। এটা হবে না, এরকম কিছু পার্থক্য আছে। যাই হোক, এটা ডিস্ট্রাক্টরের মৌলিক ইউজ কোথায়, সবচেয়ে বেশি ইউজ হয় কোথায় বলেন তো? ডিস্ট্রাক্টর আমরা কেন ইউজ করব, কাজটা কি? স্ট্যাটিক কোনো কাজ কিসের জন্য? স্ট্যাটিক কি, যে জানেন সে বলেন। ডিবি কানেকশনের ক্ষেত্রে কানেকশন ক্লোজ করার জন্য হতে পারে। হ্যাঁ, ডিবি কানেকশন তো কনস্ট্রাক্টর ইউজ হয় না, কানেকশন করবেন। একটা জিনিস হয়েছে কি, আপনি ডেটাবেজে কানেকশন করলেন, যারা জানেন না একটু শুনেন, যে ডাটাবেজে আপনি কানেকশন করলেন অবজেক্ট ওরিয়েন্টেড হইতে, যে ডেটাবেজের কানেকশনটা ক্রুটটা। আচ্ছা, কালকে এটা একটা অ্যাসাইনমেন্ট থাকবে নেক্সট ক্লাসে, ডেটাবেজ কানেকশনের ওপি স্টাইলে ইয়া পিডিও দিয়ে একটা ইয়া করবেন, ক্রুট বানায় দিবেন আমাকে। জাস্ট ডেটাবেসটা লাগবে না, আমাকে ক্লাসটা বানায় দিলে হবে। একটা ক্লাসের মধ্যে সবকিছু থাকবে। কি কি থাকবে একটু বলি, ভালো জিনিস হয়েছে, ওটা হলে অনেক কিছু শেখা হয়ে যাবে আপনাদের। একটা থাকবে ফাংশন, এটা থাকবে ক্রিয়েট ডাটা, এর মাধ্যমে ডেটাবেস ডেটা আপনি ক্রিয়েট করবেন, ইনসার্ট করতে পারবেন, ঠিক আছে। আর একটা থাকবে ফাংশন রিড ডাটা, মানে গেট ডাটা। এটাতে দিয়ে কি করবেন, সব ডাটা এখান থেকে তুলে নিয়ে আসবেন, ঠিক আছে, ডেটাবেস থেকে সব ডাটা তুলে নিয়ে আসবেন। আর একটা থাকবে ফাংশন ডিলেট, ডিলেট ডাটা। একটা ছিলেন, একটা দিয়ে দেই, প্র্যাকটিক্যাল যেতে দরকার হয় ওরকম। আর কি থাকবে, এরপরে কি আপডেট থাকবে, ডাটা একটা থাকবে ভাই, আপডেট। এখানে লিখে এটা ফাংশন আপডেট ডেটা। একটা থাকবে সিঙ্গেল ডেটা থাকবে, একটা সব ডেটা থাকবে, আর একটা থাকবে
যে কোনো একটা ডাটা তুলবেন, ঠিক আছে, গেট সিঙ্গেল ডেটা। ওকে, আর কি ইয়ে করা যায়, মানে এখানে ডেটাবেস ইয়াটাও কানেকশনটাও এখানে দেখায় দিবেন, ঠিক আছে। আর এখানে আমি একটারও ইয়া দিলাম না, ভিজিবিলিটি দিলাম না, যেটার জন্য যত মানে সিকিউরিটি ম্যাচ করে যত পারফেক্ট ভিজিবিলিটি দেয়া যায় যেটার জন্য, ওইভাবে ভিজিবিলিটি দিয়ে দিবেন, ঠিক আছে। দেখি কারটা সবচেয়ে ভালো হয়। এটা খুব কম, মানে একবার নিজের জন্যই ভালো, একবার ইয়েটা করে রাখলে নিজের জন্য সেকেন্ড টাইম খুব কাজ দিবে। দেখবেন কি কি ওইতে করবেন মনে আছে? একটা হচ্ছে কন্ডিশন হচ্ছে ওওপি থাকবে, ওওপি তে কোড থাকবে, আর একটা কি থাকবে, পিডিও কানেকশন। পিডিও কানেকশন থাকবে, মাইএসকিউএল এ থাকবে, ঠিক আছে। মাইএসকিউএল দিয়ে করবেন, হ্যাঁ না? ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার। আমিন ভাই, আপু আজকে কোনো কথা বলতেছেন? আপু আছেন? নাই। সুমন দেব, গত ক্লাসে তো আপনি অনেক কথা বলছেন, আজকে কই? আমিন ভাই, আমিন ভাই শুনতে পাচ্ছেন? নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে ভাই। তানভীর ভাই, আপনি আপনি বুঝতে পারছেন বিষয়টা কি জি করতে ভাই, হবে? আমি ক্লিয়ার ভাই, বুঝতে পারছি টাস্কটা কি। কাজটা ইয়া দরকার হলে গ্রুপে দিয়েন যে কি কাজ ছিল। এটা হলে কি অবজেক্ট ওরিয়েন্টেড ব্যাপারে একটা ক্লিয়ার নিজের থেকেও একটা ইয়ে হয়ে যাবে, আইডিয়া হয়ে নিজের যাবে। একটা প্র্যাকটিক্যাল সেশন হয়ে যাবে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল সেশন এটা হয়ে যাবে। মানে প্রবলেম হলে আমি সলভ করে দিব, বাট সবাই কাজটা করেন যতটুকু ইয়া আছে, ঠিক আছে। ওকে। কোড বুঝাই দিব, আমি কোড লিখে দিব না, ঠিক আছে। কোড দরকার হলে বুঝাই দিব, কিন্তু ইয়া না। আচ্ছা, ভিজিবিলিটিটা দেখি এরপরে কি আছে। আর একটা ক্লাসে শেষ করতে পারলে ভালো হতো, অবজেক্ট ওরিয়েন্টেড মনে হয় আর একটা হবে না, দেখা যাক কি হয়। আচ্ছা, ভিজিবিলিটিটা হয়েছে, ভিজিবিলিটি নিয়ে এতক্ষণ 2 দিন যাবত বকবক করা হচ্ছে, তারপর আরেকটু দেখি। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল যে ভাইয়ার এমনি প্ল্যান কি, মানে 30টা ক্লাস তো 2 মাস বা মানে কতদিন এস্টিমেশন ভাইয়া ক্লাস শেষ করার? আসলে ওই যে আপনাদের জন্য ম্যাক্স মনে হয় 30টা ক্লাস নাকি কতগুলা বলছে? হ্যাঁ, এরকমই ভাই 30টা ক্লাস মনে হয়। হ্যাঁ, ম্যাক্স 30টা ক্লাস। এর মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে, এর আগেও হতে পারে, তবে আমি চাইবো যাতে কোর্স কমপ্লিট করাটা হয়েছে বিষয়, এবং আপনারা যদি সাপোর্ট দেন ততক্ষণ পর্যন্ত, ঠিক আছে। দরকার হলে ওরা ক্লাস বাড়াবে, তবে আমার মনে হয় যে লাগবে না, ঠিক আছে, এতদিন লাগবে না, এর আগেই মোটামুটি হয়ে যাবে যদি আপনারা একটু পড়াশোনা করেন, ঠিক আছে। এখন আমি অনলাইনে যেটা সমস্যা হচ্ছে, কি কতটুকু বুঝতেছেন এটা আমি আমি বুঝতেছি না আর কি। আমার অনেকটা আন্দাজে তারপরে আগাইতে হচ্ছে, মানে বুঝলেও আমাকে যদি না থামায় দেন যেটা আমি বুঝি নাই, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বুঝবো না যে আপনারা বুঝতে পারছেন কিনা, ঠিক আছে। কোশ্চেন করাটা খুব দরকার, না বুঝলে সবার জন্য। কারণ আলাদা আলাদা সবাইকে ধরে ধরে তো আমি যদি ওইভাবে আগাইতে যাই, তাহলে আবার ক্লাসে আগাবে না, ঠিক আছে। আচ্ছা, এবং যারা একটু পারেন তাহলে তারা আবার বিরক্ত হয়ে যাবেন যে এই বিষয়টা নিয়ে না বোঝার কি আছে, বারবার কোশ্চেন করার কি আছে, বা ধরে ধরে ইয়া করার কি আছে। এখন ওইভাবে আসলে পার্সন টু পার্সন ওইভাবেও আমি যেতে পারতেছি না, এই কারণে আহ,
সবাই একটু যদি সাপোর্ট দেন যে যতটুকু না বোঝেন আমাকে কোশ্চেন করলে আমি ইয়ে করি। সবাই সার্টিফাইড হবে না এটা ঠিক, তার বলে সবাই শিখবে না এটা না। আমি মনে করি সবাই কিছু না কিছু শিখতে পারতেছেন বা পারার কথা। যদি ইয়া করেন, একটা হয় কি যে যেহেতু একটা গ্রুপের মধ্যে আছি আমরা, যে আমার কোথাও দুর্বলতা থাকলেও ওই বিষয়ে হয়তো আপনাদের মধ্যে কেউ একজন আবার ভালো জানেন, সে আবার একটু পার্টিসিপেট করলে দেখা যাচ্ছে ওভারঅল সবাই বেনিফিটেড হচ্ছে, তাই না? তা আমিও কিছু হয়তো শিখতে পারবো বা ইয়া। আর যদি কোশ্চেন না করেন যে না ঠিক আছে বুঝি নাই তো বুঝি না, এগুলা আমাকে দিয়ে হবে না বা এরকম, যতটুকু হয় ততটুকু তো ট্রাই করা উচিত, তাই না? আমি জি এখন যে অবশ্যই। সেশনটা শুরু করছি অবজেক্ট ওরিয়েন্টেডটা ধরা হয় যে একটা বাজওয়ার্ড সবার কাছে। অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে প্রোগ্রামিং করা মানে এটা আহামরি অনেক কিছু, ঠিক আছে, অনেক বড় জিনিস। বাট অ্যাকচুয়ালি আসলে তো না। দেখতেছেন, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওই কিছু কিওয়ার্ড লেখা আর কি, নতুন একটা ফরম্যাটে কোড লেখা এই। তো এই বিষয়টা নিয়ে যদি একটু ভয়ও থাকে যে না বুঝতেছি না মাথার উপর দিয়ে যাচ্ছে বা এরকম, তাহলে ভয় পাওয়ার কিছু নাই। একটু মানে তুলনামূলক গতানুগতিকের চেয়ে একটু কঠিন বলেই মানুষ এটাকে নিয়ে এত মাতামাতি করে। যে ভালো বুঝতেছেন তার মানে তার বেসিক ভালো বা ইয়া ভালো, তার সার্টিফিকেশন হওয়ার পসিবিলিটিস ভালো। তবে ওভার যারা আবার যে ঠিক আছে আমি তো সব পারি, আমার ক্লাসও দেখার দরকার নেই, ইয়া দরকার নেই, ওইটাও একটা সমস্যা, ঠিক আছে। ওভার কনফিডেন্ট একটু সমস্যা করে এক্সামের ক্ষেত্রে। আপনি ওভার কনফিডেন্ট তখন হইতে পারেন আমি মনে করি যে ম্যানুয়াল পড়ে শেষ করে ফেলছেন একবার, এরপর আমার সাথে একটু দেখতেছেন যে ঠিক আছে দেখি এইগুলা নতুন কিছু না, আমি যেগুলা পড়ে ফেলছি মানে এটা পড়তে হবে ম্যানুয়াল থেকে। বাইরে পিএইচপি তে কতটুকু জানছেন বা কি ছিল না ছিল ওইটা না, ম্যানুয়ালের কোনো বিষয়ে যদি কনফিউশন থাকে ওইটা কিন্তু মানা যাবে না, মানে এক্সামের জন্য ওটা সমস্যা। দেন এইগুলো কমপ্লিট হওয়ার পরেও আপনার কাজ আছে, তারপরে আপনার কোশ্চেন গুলা নিয়ে ঘাটাঘাটি করতে হবে, অনলাইনে রিসার্চ গুলা নিয়ে ঘাটাঘাটি করতে হবে যে কোশ্চেনের প্যাটার্ন কি, ওইভাবে একটু প্র্যাকটিস করলে দেন আপনার ফুললি আইডিয়া হবে, তখন আপনি মানে 80 বা 90% কনফিডেন্ট থাকতে পারেন যে না এক্সাম দিলে হয়ে যাবে। তো শুধু ম্যানুয়াল পড়েও হবে না, আর ম্যানুয়ালের কোনো বিষয়ে দুর্বলতা থাকলে এটা হচ্ছে প্রথম আর কি মৌলিক টেক্সট বুক। এখন ম্যানুয়াল যদি আপনি আবার পিওরলি সবকিছু বুঝেন তাহলে জেন সার্টিফিকেশন হওয়া না হওয়া একই কথা। মানে জেন সার্টিফিকেশন যার আছে আর নাই পার্থক্য কি বলেন? সে অ্যাকচুয়ালি সফটওয়্যার ফার্ম গুলা দেখে যে সে কাজ পারবে কিনা, তাই না? এখন প্রোগ্রামিং যদি আপনি ভালো বোঝেন সার্টিফিকেশনটা আহামরি ব্যাপার না। তবে যারা মানে নন সিএসসি ব্যাকগ্রাউন্ড তাদের জন্য মনে হয় এটা বড় একটা অপরচুনিটি নিজেকে ইয়া করা বা একটু ভালো জবের জন্য ট্রাই করতে, মানে ডাকই পাচ্ছেন না, সেখানে মনে হয় সার্টিফিকেশন একটা বড় ব্যাপার। সার্টিফিকেশন থাকলে অন্তত ধরে নেয় যে না আপনি অবশ্যই ভালো জানেন এটা। ভাই এই ক্ষেত্রে আমার একটা পরামর্শ নেওয়ার আর কি দরকার আছে, একটু শেয়ার করি ভাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলুন। সেটা হচ্ছে ভাই, আমি নর্মালি মনে করি যে পিওর যে সফটওয়্যার ফার্ম গুলো আছে, মানে আমি অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে পরামর্শ চাচ্ছি আর কি, বা জিনিসটা শেয়ার করতেছি। পিওর যে সফটওয়্যার ফার্ম আছে সেইখানে জব করলে আমার কাছে মানে এটা আমার ধারণা হয়ে গেছে যে লাইফটা কি হেল হয়ে যাবে ভাই। যেমন ভাই আমি এখন যেখানে জব করি সেটা পিওর সফটওয়্যার ফার্ম না, একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, এবং সেখানে তাদের ইন্টারনাল অনেক কিছু সলভ করতে হয়। কিন্তু যদি ধরেন আমি কোনো সফটওয়্যার ফার্মে ট্রাই করি, তো এই ক্ষেত্রে ভাই কতটুকু প্রেশারাইজড হইতে হয় বা কেমন ধরনের প্রেশার থাকে? এটা ডিপেন্ড করে যে যারা পিওরলি এবং ব্রড মাইন্ডেড ফার্ম হুম তারা আপনাকে রিল্যাক্স দিবে, হুম অবভিয়াসলি কাজের জন্য প্রপার সময় দিবে এবং আপনার রিল্যাক্সেশনের জন্য প্রয়োজনে যদি বাইরে ঘুরতে পাঠাইতে হয় টাকা হুম। পয়সা দিয়া অফিস আপনাকে ঘুরতেও পাঠাবে, কারণ আপনার আচ্ছা। মেন্টালি আপনার ফুললি রিল্যাক্সেশন না থাকলে আপনি ভালো প্রোগ্রাম লিখতে পারবেন না, এটা খুবই স্বাভাবিক। আর মাসে যদি একটা দুইটা প্রোগ্রামও আপনি ভালো লিখতে পারেন, মানে অ্যালগোরিদম ভালো লিখতে পারেন, এটাই পিওর সফটওয়্যার ফার্মের জন্য অনেক কিছু। কিন্তু যারা ধরেন দিন আনা দিন খায় টাইপের সফটওয়্যার ফার্ম আছে,
যে কতগুলা কাজ করলো ওইটাই বিষয়, কতগুলা মানে সফটওয়্যার ডেলিভারি দিতে পারলো ওইটাই বিষয়। মানে যারা সংখ্যা দিয়ে বিচার করে তাদের কাছে খুব সমস্যা। তাদের এক্স্যাক্টলি ভাই, এইখানে পয়েন্টে যেমন ভাই যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড মেথডের কথা বলতেছি, তখন কিন্তু ভাই ডেফিনেটলি আপনাকে একটা প্রজেক্ট আউটপুট আনার জন্য টাইম দিতে হবে, ঠিক না ভাইয়া? নাহলে আপনি কিন্তু obviously। ওইভাবে অর্গানাইজ হইতে করতে পারতেছেন না। কিন্তু অনেকে দেখা যায় যে প্রেশারাইজড করে এটা, যে আজকে ডেলিভারি ডেট, আজকে অমুক আছে, মানে আমি যে গল্পগুলো শুনি আর কি ভাইয়া, তখন তো আসলে লাইফটা হেল হওয়ারই কথা। এটা ওই যে মিডিয়াম টাইপের এবং ছোট স্কেলের যে ইয়াগুলো আছে তারা এরকম করবে, ঠিক আছে। সফটওয়্যার ফার্ম গুলো না, সো হ্যাঁ, আমাদের ওই ক্ষেত্রে একটু চুজি থাকতে হবে যে কি ধরনের সফটওয়্যার ফার্মে আসলে আমি যেতে যাচ্ছি, তাই তো ভাইয়া? হ্যাঁ অবভিয়াসলি। এখন একই প্রবলেম আপনাকে দিল যে ধরেন এর 1 লক্ষ ডেটা আছে, 1 লক্ষ ডেটার আপনি বিভিন্ন ভাবে ক্যালকুলেশন করবেন। এখন এটা অনেক ওয়েতেই ক্যালকুলেশন করা যায়, ঠিক আছে। উম, বিশেষ করে যারা একটু হাই লেভেলের সফটওয়্যার ফার্ম থাকে এরা মানে নরমালি আপনি দেখবেন কি যে ডেটাবেস একটা বড় ইয়া থাকে, অনেক বড় মানে বিগ ডেটা যেটাকে বলে, বিগ ডেটা অ্যাকচুয়ালি বাজওয়ার্ড বলে, এখন প্রায় সবারই বিগ ডেটার মতো হয়ে গেছে। বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি যদি দেখেন 16-17 কোটি মানুষ এদের নিয়েই যদি কাজ করে কোনো ফার্ম, এটাই একটা বড় ধরনের ডেটা, তাই না? তো অবভিয়াসলি, যখন জি। 1 কোটি ডেটা থাকে ওই ডেটাগুলা ক্যালকুলেশন করা এবং ওটা খুব দ্রুত মানুষকে আউটপুট দিয়ে দেখানো, আপনার কতজন সাইটের ভিজিটর আছে সেই অনুযায়ী সাইটটা সবসময় লাইভ রাখা, হ্যাকিং এর ঝুঁকি যতগুলো আছে, সিকিউরিটি রিলেটেড ইস্যু গুলো আছে সেগুলো ইয়া করা, ঠিক আছে। ডেটাগুলো থার্ড পার্টির কাছে যাচ্ছে কিনা, এখন থার্ড পার্টির কাছে অলওয়েজ যাওয়াটাই সমস্যা না, অনেক সময় আপনাকে থার্ড পার্টিকে ডেটা দিতেও হয়, যেমন গুগল, ফেসবুক সহ যত ইয়াগুলো আছে এসইওর জন্য যে ডেটাগুলো আছে ওদেরকে অলওয়েজ আপনাকে ডেটা দিতে হবে। কারণ ওই ক্ষেত্রে ব্যান্ডউইথ যাবে এবং আপনার ডেটাবেজে বা ইয়াতে প্রেসার পড়বে সার্ভারে, ওই সার্ভার ইয়া প্রেসার গুলো আপনি মেনটেন করতে পারতেছেন কিনা বা কতটুকু এফিশিয়েন্ট হতে পারতেছেন, সাইটটা কত দ্রুত লোড হচ্ছে সেই অনুযায়ী এসইও তে র‍্যাঙ্কিং হচ্ছে, ওভারঅল এই বিষয়গুলা এখন দেখা যাচ্ছে যে সব তো আর আপনি দেখতে পারবেন না, তবে কোডিং এর স্ট্যান্ডার্ডে যে আপনার ক্যালকুলেশনটা কত দ্রুত হচ্ছে ওটা কিন্তু একটা বিষয় অল টাইম। আচ্ছা আচ্ছা, এখন ছোট ফার্ম গুলা ওরা দেখবে কি না এইগুলা কোনো বিষয় না, ওয়েবসাইট কতগুলা বানানো হইলো, কতজন ক্লায়েন্টকে দিয়ে কত টাকা ইয়া হইলো, আর একটা দেখবে ওয়েবসাইট যদি ফল করে তখন এই ওয়েবসাইট কেন ফল করলো, মানে এইটা দ্রুত ইয়া করতে হবে, ঠিক আছে। জি জি, ওকে ভাই, এইটা হচ্ছে ডিফারেন্স। বুঝতে পারছি। নিজে প্র্যাকটিক্যাল কাজ করলেই বা ইয়াতে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি যে অবজেক্ট ওরিয়েন্টেড দেখাচ্ছে এটা মূলত লেখার একটা ওয়ে বা ইয়া, বাট অ্যাকচুয়ালি প্রবলেম সলভ করাটা হয়েছে যে ডেটাবেজে নিয়ে আসা সেখান থেকে বা আপনার অ্যারে ডেটাগুলো ক্যালকুলেশন করা দেখানো, এরপরে মেশিন কতটুকু নিতে পারে ওইভাবে আপনি প্রবলেমগুলো সলভ করে দিবেন, সেটা আসলে ওই ধীরে ধীরে প্র্যাকটিস করার এই ফসল, এটা হঠাৎ করে হয়ে যায় না। এরপরে ডেটাবেজের কোয়ারিও কিন্তু অনেক বড় একটা জিনিস, যারা দেখা যাচ্ছে অনেক ভালো প্রোগ্রামাররা ইয়া করে পিএইচপি তে কাজ খুবই কম করে, ম্যাক্সিমাম কাজ ওই কোয়ারির মধ্যে করে ফেলায়, ঠিক আছে। এখন ওই রকম ওখানে সময় দিতে হবে না, ওরকম সময় না দিলে ওইভাবে আপনি কোড কেমনে করবেন, অনেকে অনেক ক্যালকুলেশন ডেটাবেজের কোয়ারির মধ্যেই করে ফেলানো সম্ভব, আর ওইগুলা দেখা যাচ্ছে আমরা হয়তো বা যারা নতুন ইয়া ও দেখা যাচ্ছে ওইটা পিএইচপি দিয়ে করি, কারণ ওই পিএইচপি অতটুকু যদি না করতে পারে তাহলে সমস্যা না। প্রথম আমি যেই জন্য যেই কথাটা সবসময় বলি আর কি আপনাদের যে ইয়াটা, প্রথম হচ্ছে সলিউশন জানা, যে কোনো ওয়েতে আপনি সলিউশন করতে পারেন কিনা ওইটা একটা বিষয়, সেকেন্ড হইছে যে আর কতটা এফিশিয়েন্ট ওয়েতে করা যায়। প্রথম সলিউশনটা জানতে হবে, যে কোনো একটা ভাবে আপনার সলিউশন যত খারাপ হোক বাট সলিউশন আপনি করে দিতে পারতেছেন, ঠিক আছে। আর সেকেন্ড হইছে যে ওইটাকে কত এফিশিয়েন্ট হইতে আরো কত শর্ট করে কোড লিখে ইয়া করে সম্ভব, ঠিক আছে, কত কম টাইম নিয়ে ওটা করা যায়, মানে এক্সিকিউশনে আপনার কত কম টাইম লাগবে। যেমন আপনি শুধু একটা জিনিস দেখেন, এখানে আমি একটা অ্যারে ক্রিয়েট করতেছি, অ্যারের মধ্যে রেঞ্জ দিয়ে কত 1 থেকে 1 কোটি বা এরকম করে একটা নাম্বার ক্রিয়েট করতেছি, ঠিক আছে, শুধু এতটুকু, কিছু করবো না, আর একটা নেই, সংখ্যা কতগুলো আছে দেখি নেই,
এখানে দেখি, এখানে দেখেন অ্যালাউড মেমোরি সাইজ ইয়া করে দিছে। শুধু আমি একটা মানে জাস্ট অ্যারে ক্রিয়েট করার তাতেই কি ঝামেলা হয়েছে দেখতে পাচ্ছেন, তাই না? মানে জাস্ট আমি একটা অ্যারে ক্রিয়েট করছি, আর কিছু করিনি। আরো একটু বাদ দেই, সম্ভবত 1 কোটিতে গেলে এই সমস্যাটা করে। কতটুকু মেমোরি সাইজ ওদের জানি না, আরেকটু দেখি। হ্যাঁ, এতটুকু নিচ্ছে। যখন এর বাইরে একটা সংখ্যা দিচ্ছি তখনই আর নিচ্ছে না, ঠিক আছে? এখন এখানে কি প্রবলেম, এইটা বোঝা এবং এটাকে হ্যান্ডেল করা, এই কতজন ডেভেলপার এটা পারবে বলে? এটা তো ছোটখাটো যারা সফটওয়্যার ফার্ম তারা এগুলো বুঝবেই না যে এখানে এত বড় ইয়া হয়ে আছে, ঝামেলা হয়ে আছে। প্রোগ্রামিং এর এই একটা ওয়ে। আর একটা হচ্ছে সবচেয়ে এফিশিয়েন্ট প্রোগ্রামাররা যারা মানে ভালো অল্প সময়ে বেশি প্রবলেম সলভ করতে পারে, এরকম প্রোগ্রামারদের একটা মৌলিক বৈশিষ্ট্য, তারা ডিবাগ করতে পারে। মানে অ্যাকচুয়ালি কোথায় সমস্যাটা হয়েছে ওটা খুব দ্রুত আইডেন্টিফাই করতে পারে। ওই আইডেন্টিফাই করার সময় অনুযায়ী সে ওইভাবে সলভ করতে পারে। এখন এইখানের যে প্রবলেমটা, এটা সলভ কয়জনে করে? আপনাদের মধ্যে কয়জনে পারবেন আমি জানি না, হয়তো বেশিরভাগই পারবেন না, ঠিক আছে? যারা একটু ভালো লেভেলে আছেন তারা পারবেন এবং পারার কথা এই জিনিস নিয়ে ইয়া করেন, ঠিক আছে? মানে এইটা পিএইচপি এর এরকম বেশ, পিএইচপি তেই দেখবেন যে ওখানে সমস্যা, পিএইচপি এটা হ্যান্ডেল করতে পারে না বা এরকম সিস্টেম নাই। তখন এটার বিকল্প কিন্তু পিএইচপি আবার বানায় রাখছে, ঠিক আছে? এখন ওইটা সার্চ করবেন কিভাবে যদি না জানেন? এটা না বিষয় যে আমি সার্চ করে আমি যে কোনো সমস্যা সলভ করতে পারি, কিন্তু না জানলে সার্চ করবেন কি কিওয়ার্ড দেয়া, মানে ওই সময় কিওয়ার্ড কি হবে, একটা বিষয় না? সেটা একটা বিষয়। জি, আচ্ছা, আর একটু কোড করি। এখানে ভিজিবিলিটিটা নিয়ে যতটুকু এখান থেকে দেখি, যদি প্রবলেম হয় তাহলে বললেন। মাই ক্লাস লেখা আছে, পাবলিক আছে, প্রোটেক্টেড একটা আছে, প্রাইভেট একটা আছে। এর মধ্যে প্রিন্ট হ্যালো। আচ্ছা, এখানে সবগুলাই নিয়ে আসছে ভ্যালুগুলা, এখান থেকে প্রিন্ট ইকো করানো হয়েছে। এর বাইরে কি আছে, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, অবজেক্ট ক্রিয়েট করার পরে পাবলিক যে প্রপার্টিটা সেটা ইকো করলাম, এটা কাজ করবে, তাই না? প্রোটেক্টেড যেগুলো বাইরে থেকে কল করলে কাজ করবে না, এটা আমরা দেখছি, তাই না? প্রোটেক্টেড ভ্যালু কি বাইরে থেকে অ্যাক্সেস করা যায়? না 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 যায় না, যায় না। প্রাইভেট সেম জিনিস, প্রাইভেটও সেম জিনিস। তাহলে প্রোটেক্টেড এর মধ্যে পার্থক্য কি? প্রোটেক্টেড আর প্রাইভেটের মধ্যে পার্থক্য কি? প্রাইভেট হচ্ছে ক্লাস তার নিজের ভেতরে ইউজ করতে পারবে, আর প্রোটেক্টেড গুলো আশরাফুল ভাই বলেন, আশরাফুল ইসলাম ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রাইভেটটা তো আমি যে ক্লাসের মধ্যে প্রাইভেট ডিফাইন করবো ওইটার মধ্যেই আমি পারবো। তো প্রোটেক্টেডটা মানে ওইটাকে হয়তো পাবলিকে মানে ওইটার বাইরেও ইউজ করা যায়। কোথায় ইউজ করা যায় প্রোটেক্টেড? কোথায় ইউজ করা যায়? মানে মানে যে ফাংশনের মধ্যে আমি সরি ক্লাসের মধ্যে আমি ডিফাইন করতেছি এটার বাইরে কোনো মেকানিজম নেই। স্পেসিফিক বলতে পারবেন কোথায় ইউজ করা যায়? স্পেসিফিক বলতে পারবো না, আমি এরকম মানে একটা পাইছিলাম যে এটা ইউজ করা যায়। আচ্ছা, শুধু প্রোটেক্টেড যে জিনিস সেগুলো সেটা একটু দেখেন। শুধু প্রোটেক্টেড একটু খেয়াল করেন, যারা না জানেন একটু খেয়াল করেন। আমি ক্লাস লিখলাম, ক্লাস এ, ঠিক আছে? এখানে প্রোটেক্টেড নামে একটা ভ্যালু নিলাম, ধরেন আশরাফ ভাই, তাই না? এখানে একটা ভ্যালু নিলাম, ঠিক? এখন এটাকে আমি কি করতে পারবো? পাবলিক ফাংশন এ নিলাম, ইকো দিস, তারপরে আশরাফ, এরকম, তাই না? বানান ঠিক আছে, স্পেলিং ঠিক আছে। আচ্ছা, এই প্রোটেক্টেড যখন লিখবো আমি, এই প্রপার্টিটা শুধু এই ক্লাসের মধ্যে ইউজ করা যাবে। প্রথম ধরে নেন শুধু এই ক্লাসের মধ্যে ইউজ করা যাবে, ঠিক আছে? প্রোটেক্টেড হচ্ছে এই ক্লাসে ইউজ করা যাবে, আর একটা এক্সট্রা জায়গায় ইউজ করা যাবে, সেটা হচ্ছে এই ক্লাসের বা যে ক্লাসে প্রোটেক্টেড প্রপার্টি থাকবে তার যদি কোনো সন্তান থাকে, চাইল্ড থাকে, চাইল্ড কিভাবে হয়? চাইল্ড কিভাবে হয়? ক্লাস বি এক্সটেন্ড, যদি এক্সটেন্ড করে এ কে, তাহলে আপনি
এই প্রোটেক্টরটা এখানে চাইলে ইউজ করতে পারবেন। কিভাবে ইউজ করতে পারবেন? এখানে আপনি নতুন করে একটা ফাংশন লিখলেন, পাবলিক ফাংশন, এটা বি লিখলাম। এখানে চাইলে ইকো ইনহেরিট করলাম। হ্যাঁ, এখানে আপনি চাইলে ইউজ করতে পারবেন। এই প্রোটেক্টেড এর কাজ হচ্ছে এতটুকু। ওকে, এখানে ইউজ করতে পারবেন, এখানে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, এবং এই এ ক্লাস বি ক্লাসের মধ্যে। ঠিক আছে, তো এটা হচ্ছে এরকম। আর যদি এটা ইয়া হইতো, মানে প্রাইভেট হইতো, প্রাইভেটের মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে তাহলে আর ইউজ করা যাবে, শুধু এখানে লিমিটেড। প্রাইভেট জিনিসটা হলো আপনি চাইলে এখানেই করতে পারবেন, ফর দিস প্রাইভেট, এখানে চাইলে ইউজ করতে পারবেন। তবে এইটা এই চাইল্ডের মধ্যে ইউজ করতে পারবেন না, চাইল্ডের মধ্যে এখানে ইউজ করতে পারবেন না। ক্লিয়ার? এটা রং। এখন দেখি আসলে আপনি বলেন যে অবজেক্টিভ কিভাবে ইয়ার বি ক্লাসের নিউ পি, তারপরে এটাকে একটা অবজেক্টের মধ্যে রাখবো, ভেরিয়েবলের মধ্যে রাখবো, তাই না? এখন আমি এই বি মেথডটা আমি দেখতে চাচ্ছি, বি মেথডের মধ্যে কি আছে, কিভাবে দেখবো? ওবিজে তারপর দেখেন কি করতেছে, সেম নেম স্ল্যাশ এ স্ল্যাশ বি স্ল্যাশ এ বি এইভাবে দিতে হবে না? এটা কি মেথড উইথ দ্য সেম নেম, এখানে বি নাম আছে, method with the same name in their class will be constructed in the আচ্ছা এটা হচ্ছে কি, এই নামটা সেম হইতে পারবে না। আপনি বি ক্লাসের মধ্যে বি মেথড, এটা আগের মানে পিএইচপি ভার্সন গুলাতে ইয়া ছিল, এটাই ছিল কনস্ট্রাক্ট। ঠিক আছে, মানে যখন নামটা সেম হইতো তখন এটাই কনস্ট্রাক্ট ছিল, এইভাবে করা যাবে না। ঠিক আছে, তবে না করার জন্য আমি একটা আন্ডারস্কোর দিয়ে দিলাম, এটা যদি উঠাই দিই এই ইয়ার কারণে হচ্ছে, তাও কি সমস্যা করতেছে? উপরেরটাতে একই কাজ হয়েছে। এ বাংলা সেটা হচ্ছে শুধু বাংলা। এখানে এবার বলে দিচ্ছে স্পেসিফিক, তাই না? আনডিফাইন্ড প্রপার্টি বি প্রাইভেট, এটা সে পাই নেই, এটা এভাবে করা যাবে না। ঠিক আছে, বাট এই প্রোটেক্টেডটা করা যাবে। ক্লিয়ার? প্রোটেক্টেড কি এবার বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তাহলে প্রাইভেটের আর প্রোটেক্টেড এর মধ্যে পার্থক্য কি? প্রাইভেটটা শুধু নিজের ওই ক্লাসের মধ্যে ইউজ করা যাবে, আর প্রোটেক্টেডটাকে আমি এক্সটেন্ড করে আমি চাইল্ড ক্লাসের মধ্যে ইউজ করতে পারবো। প্রাইভেটটা শুধুমাত্র সেম ক্লাসের মেথডগুলোর মধ্যে ইউজ করা যাবে, আর হ্যাঁ সেম ক্লাসে সেম ক্লাসের মেথডগুলোতে ইউজ করা যাবে। আর সেম ক্লাসের মেথড বলতে কি, মেথডেই তো আপনি ইউজ আর কোথায় করবেন? মেথডের মধ্যে তো ইউজ করতে হবে। হ্যাঁ সেটাই, একদম মেথডের ভিতর। আচ্ছা, এর বাইরে এটা ভিজিবিলিটি না, তো মেথডের ভিজিবিলিটি সেম জিনিস, আর এক্সট্রা নতুন কিছু আছে, দিস ইজ পাবলিক। আচ্ছা, যখন কোনো কিছু না লিখবেন
পাবলিক প্রাইভেট এরপরে প্রোটেক্টেড এগুলো না লিখলে অটোমেটিক্যালি ওটা পাবলিক ধরে নেওয়া হয়, ঠিক আছে? যে দিস ইজ পাবলিক, যখন কোনো কিছু না লিখে। হ্যাঁ, কোনো কিছু না লিখলে পাবলিক ধরে না। আর কিছু আছে? এখানে কি ক্লাস উপরে কি লিখছে? মেথড ভিজিবিলিটি। আচ্ছা, এইগুলা সেম জিনিস। কনস্ট্যান্ট ভিজিবিলিটি, কনস্ট্যান্টের মধ্যে ভিজিবিলিটি ইয়াগুলো নিয়ে আসছে। এটা হচ্ছে 7.1 এ 1 থেকে কনস্ট্যান্টেও ভিজিবিলিটি দেওয়া যাচ্ছে। প্রোটেক্টেড প্রোটেক্টেড প্রাইভেট, তারপরে সেলফ জিনিস। আচ্ছা, সেলফ সেলফ ছাড়া আরেকটা কি যেন ছিল, আমরা আর কি কি ইউজ করি? আচ্ছা, এটা পরে আসবে না। তো নতুন কিছু আছে, ভিজিবিলিটি ফ্রম আদার অবজেক্ট। এখানে কি একটু প্যাচ আছে। access access the private method private ও এটা দিস এখান থেকে সেট করলো বারের মধ্যে, এরপর পাবলিক। এই জিনিসটার সাথে পরিচিত আশরাফ ভাই? তানভীর কুরেশি, আপনি কি এটার সাথে পরিচিত? দেখেন তো এটার সাথে পরিচিত না কারা? আমি অপরিচিত। পরিচিত মোটামুটি। আমি পরিচিত না ভাইয়া। তারেক হাসান, আপনি হাসান তারেক পরিচিত না? জি, আমি অপরিচিত। অপরিচিত। আচ্ছা, আর আমি অপরিচিত। নতুন দেখতেছেন? লারাভেলে তো প্রচুর ইউজ করেন এগুলা। লারাভেল ইয়ে নিয়ে কাজ করেন না? লারাভেলে ইউজ হয় বেশি, রিকোয়েস্ট লারাভেল ইউজ হয় আসলে, মানে জিনিসটা ওইভাবে ক্লিয়ার না। আমি একটা সহজ ভাবে বলি তাহলে হয়ে যাবে। এটা হচ্ছে ক্লাসের নাম, আর আমরা যেরকম একটা ভেরিয়েবলের মধ্যে ওই অবজেক্টটা নিউ করে রাখা দিতাম, এটা হচ্ছে সেটা। আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করা। টেস্ট নামে ক্লাসের আদার নামে একটা অবজেক্ট ক্রিয়েট করা। ক্লিয়ার এবার? এই আদার নামে আপনি এই টেস্ট নামে যে ক্লাস, মানে ক্লাসের মধ্যে কোনো প্রপার্টি থাকলে ওটা যেভাবে ইয়া করতেন ধরতেন, এটা এখানে সেম। এবার ক্লিয়ার না? এখানে করছে কি, নিজের ক্লাসকে নিজে কল করছে। এই যে টেস্ট ক্লাসের এই ক্লাসের ইয়ার মধ্যে, ফাংশনের মধ্যে অবজেক্ট ক্রিয়েট করছে। অবজেক্ট ক্রিয়েট করে তারপরে এখানে কি করছে দেখেন, দারুণ একটা জিনিস। আচ্ছা, দেখি এটার এক্সিকিউশনটা একটু দেখি, ভাল লাগছে। এখানে বাজের মধ্যে কি করছে, বাজের মধ্যে আইসা অবজেক্ট ক্রিয়েট করছে। এখান থেকে আদারের ফো কোনটা? প্রাইভেট যেটা প্রপার্টি। এই যে ফো প্রাইভেট প্রপার্টি, তাই না? হ্যাঁ। এই ফোতে এসে কি করছে, নতুন একটা ভ্যালু অ্যাসাইন করা হয়েছে। অ্যাসাইন করে তারপরে আদারের মধ্যে, তারপরে আবার ফোকে দেখা হয়েছে, বাটাম করা হয়েছে, ঠিক আছে? we can also call the private method। এখানে কি করা যাবে, প্রাইভেট মেথডটাকেও কল করা যাবে আদার এই বার। আচ্ছা, এই দুইটাই করলো। এরপরে এখানে এসে আবার কি করছে, কি ঝামেলা দেখেন। সেম জিনিস, টেস্টের মধ্যে টেস্ট নামে একটা আর্গুমেন্ট পাঠায়, ওটাকে রিসিভ করে তারপরে ফোর মধ্যে রাখছে একবার। তার মানে কি, এই ফোর ভ্যালু কি এখন কনস্ট্রাক্টরের কল ইয়া রাখা হয়েছে না, ভ্যালু চেঞ্জ করা হয়েছে না, টেস্ট ভ্যালু পাঠানো হয়েছে। ফোর মধ্যে টেস্ট আছে, না ভিউ করা হয় নাই। এরপরে এই টেস্টের মধ্যে, টেস্টের বাজের যেটা আছে, বাজের মধ্যে এই যে নিউ টেস্ট, এরপরে এর মধ্যে আবার আদার নামে আরেকটা ভ্যালু অ্যাসাইন করা হয়েছে। তার মানে ভাইয়া এখানে টেস্টটা কি, মানে পাবলিকের বাজের মধ্যে কেউ একটা আলাদা মেথড হিসেবে কাজ করতেছে? বাজের মধ্যে, হ্যাঁ, এখানে না, এখানে বলে দেওয়া হয়েছে যে এই টেস্টটা একটা ইয়া হবে, মানে এই যেই আপনি একটা ইয়া পাঠাবেন, ওটা অবশ্যই টেস্ট ক্লাস হইতে হবে।
মানে না, ও তো নিজেই একটা ক্লাস। আমি বলতেছি এখানে কি ক্লাসটা কি এখানে এসে মানে মেথড হিসেবে কাজ করতেছে কিনা? না না, মেথড না, এটা অবজেক্ট হিসাবে কাজ করতেছে। অবজেক্ট আচ্ছা। হিসাবে এটা একটা মানে প্যারামিটার হিসাবে করলো। এখান থেকে পাঠায় আর্গুমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করতেছে, এটা একটা আর্গুমেন্ট। আচ্ছা ভাই এখানে যে প্রথমে যে টেস্টটা করছে, নিউ অবজেক্ট করা হয়েছে, এখানে যে ভ্যালুটা অ্যাসাইন দেওয়া হয়েছে, এই ভ্যালুটা কোথায় সেট করা হলো? এখানে প্রথমটা, এর আগেরটা? হ্যাঁ এটা। হ্যাঁ। আচ্ছা এখানে এতটুকু বাদ দিই ধরেন, এতটুকু নাই ধরেন, তাহলে কি হবে? এতটুকু বুঝছেন কিনা ক্লিয়ারলি এটা দেখেন। এই টেস্টের মধ্যে আমি একটা টেস্ট ভ্যালু পাঠাইলাম, টেস্ট এই প্যারামিটার অবজেক্টের মধ্যে। ইয়ার মধ্যে আমি কি পাঠাইছি? টেস্ট কিউ একটা স্ট্রিং পাঠালাম। এই স্ট্রিংটা রিসিভ হ্যাঁ। করবে কে? এই বাজ। এই স্ট্রিংটা রিসিভ করবে কে? তারেক হাসান আপনি বলেন, হাসান তারেক। এই স্ট্রিংটা তো আপনার যাবে হচ্ছে নিউ টেস্টে। না এটা জানি না আমি কোথায় যাবে। আচ্ছা এইটা নিয়ে তাহলে একটু নতুন করে আমরা লিখে রাখি, এখানে বলে দিলে ক্লিয়ারলি বুঝবেন না। এখান থেকে আমি ফুললি কাইটা দিই, ঠিক আছে? এবার দেখেন। আচ্ছা মানে আশরাফ ভাই আপনি কি এটা বুঝতে পারছেন এটা কোথায় যাইতো? আমি ক্লিয়ার না, মানে আমার কাছে যেটা মনে হইতেছে ওই যে বাজ যেটা মানে এইবার দেখেন ভাই এটা কি কনস্ট্রাক্টর রিসিভ করবে? কনস্ট্রাক্ট না? কেমনে রিসিভ করবে? তো ধরার কিছু থাকতে হবে না? আচ্ছা কনস্ট্রাক্টরের মধ্যে তো আর্গুমেন্ট লেখা ছিল, আর এটা তো ডাইরেক্ট অবজেক্টের মধ্যে পাঠিয়ে দিছে তাই। আচ্ছা করি পাবলিক ফাংশন। আচ্ছা কনস্ট্রাক্টরটা কি প্রাইভেট বা অন্য কোনো কিছু হয়? না ভাই হবে না, হ্যাঁ পাবলিক অলওয়েজ। অলওয়েজ পাবলিক, তাই না? এটা কি প্রাইভেট হতে পারে? প্রাইভেট হতে পারে, কারণ প্রাইভেট যদি আমি বলে দেই প্রাইভেট হবে না। আচ্ছা এটাও যদি এটা হচ্ছে কি আপনি কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি বাইরে থেকে অ্যাক্সেস হবে। এখন বাইরে থেকে কি প্রাইভেট বা প্রটেক্টেড কোনো কিছু অ্যাক্সেস হয়? অ্যাকচুয়ালি ভাই আপনি যদি সিঙ্গেলটন বানাতে চান তখন কিন্তু আপনাকে প্রাইভেট করতে হবে। সিঙ্গেলটন কি? সিঙ্গেলটনটা তো ইউজ করা হয় কি মানে ওই আপনার কি বলে, যদি এখান থেকে মানে ডাটাকে চেঞ্জ করে কোনো কিছু করে ওইটাকে আটকানোর জন্য, এরকম কিছু না? না মানে অ্যাকচুয়ালি আপনি যদি চান যে আপনার একই ইনস্ট্যান্সটা বারবার সবসময় শেয়ার করবেন, নতুন নতুন ইনস্ট্যান্স তৈরি না করে, সেক্ষেত্রে আপনি হয়তো বাইরে থেকে বন্ধ রাখতে পারেন, যে আপনার বাইরে থেকে বন্ধ রাখলে ওটা ভিন্ন জিনিস। এখন এখানে যদি অবজেক্ট ক্রিয়েট করেন অটোমেটিক্যালি কি হবে? এখানে যখন আমি অবজেক্ট ক্রিয়েট করব এই এতটুকু করার সাথে সাথেই কনস্ট্রাক্টর কল হবে। আর কনস্ট্রাক্ট যদি প্রটেক্টেড পায় তাহলে কি এরর দিবে? খুব স্বাভাবিক না ফ্যাটাল এরর দিবে একটা, ফ্যাটাল এরর, ঠিক আছে? তাহলে প্রটেক্টেড দিছে, প্রাইভেট তো আমাদের দেখার দরকারই নেই, এরকম না ব্যাপারটা? হ্যাঁ। তাহলে বাইরে থেকে যখনই আপনি তৈরি করবেন, অবজেক্ট ক্রিয়েট করবেন, সাথে সাথে এটা এরর দিবে। এখন ওটা যদি ক্রিয়েট না করে কোনো কিছু করেন তাহলে ঠিক আছে। এখানে আমি ক্রিয়েট করলাম না, এখানে আমি প্রাইভেট দিয়ে রাখি আর যাই দিয়ে রাখি, এটা তো এক্সিকিউটই হবে না, ওই পর্যন্ত যাবেই না। হ্যাঁ এটা তো এক্সিকিউটই হবে না, তাহলে এরর দিবে কিভাবে? ঠিক আছে। আচ্ছা এখন এই পর্যন্ত আমরা যাই। পাবলিক লিখলাম, এখানে আমি একটা ভ্যালু দিচ্ছি। এবার টেস্ট নামে একটা ভ্যালু দিচ্ছি, টেস্টিং লিখি, তাহলে মিলে যাচ্ছে তো। এখানে এবার আচ্ছা ভি নামে দেই, এখানে ইকো করেন ভি, কি আসবে? কিছুই না, টেস্টিং আসবে। এইখানে যে ভ্যালুটা করবেন, প্যারামিটার দিবেন আর্গুমেন্ট হিসাবে, এখানে ওইটা অ্যাকসেপ্ট মানে করবে, ঠিক আছে, ধরবে। এখানে এখান থেকে যেটা পাঠাবেন এটা এখানে করবে, এর মধ্যে ফাংশনে যেরকম বাইরে থেকে আপনারা করতেন, ঠিক আছে? এটা তো সব ফাংশনের জন্য ট্রু, এটা শুধুমাত্র কনস্ট্রাক্টর না। মানে ওই ফাংশনটা যদি কল করি তখন যদি কোনো ফাংশন কল হয় তখনই তো হচ্ছে মানে এই কনস্ট্রাক্টরটা তো হচ্ছে বাই ডিফল্ট কল হয়ে যায়।
তাই না? হ্যাঁ, এটা তো আলাদা করে কল ওটার করতে হয়। কারণে এখানে যেটা দিবেন মানে এখানে যদি কোনো কিছু না দিতেন তাহলে কি আবার এখানে বলতেছে একটা এইবার দেখেন কি হবে। এরর আসবে। হ্যাঁ, এইটা মানে ইয়ার সময় এই সময় এই কাজটা করেন। এবার ক্লিয়ার? এখন এই জিনিসটা আমি দিস এর মধ্যে আমি সেট করলাম, ঠিক আছে? হ্যাঁ এখানে কি করছি এই প্রাইভেট প্রপার্টির মধ্যে আমি এখান থেকে যেই ভ্যালুটা করছি ওটা আমি এখানে পাঠাইছি। ক্লিয়ার? হ্যাঁ এখন স্যার এখন কি ভ্যালু তো পাওয়ার কথা না তাই না? না এখানে তো আমি কোনো করা হয় নাই। কোনো ইকো কোনো কিছু করি নাই তো। না এই কিন্তু আচ্ছা ইকো করি নাই তো, তাই না? এখন একটা জিনিস দেখেন, আমি যদি এইটার প্রসেসে আগে এটাই প্রসেসে নিজে নিজে করি এখানে তারপরে কি করছে বার নামে একটা এটা না লিখলে হবে। এখানে আরেকটা লিখি পাবলিক ফাংশন, এটার নাম কি দিব? বাস দিই ওরা যেটা দিচ্ছে। এখানে আমি বললাম টেস্ট নামে একটা ক্লাস পাবে, ক্লাসের অবজেক্ট তৈরি করে দিলাম আদার নামে বা কি দিব অবজেক্ট বানান, অবজেক্ট ওবিজে নামে। ওবিজে বাইরে আছে এখানে থাকলো, ঠিক আছে? আচ্ছা থাকুক। এরপরে এখানে আমি বারডাম করি ওবিজের মধ্যে এই টেস্টের মধ্যে এই এটা মানে এই টেস্টের যে আছে এটা আমি অ্যাকসেপ্ট করব, অ্যাকসেপ্ট করে এটা বারডাম করব, ঠিক আছে? এখন আমি বাইরে কি করব, এই ওবিজের মধ্যে যে বাজ আছে এখানে বলে দেয়া আছে কি যে টেস্ট নামে একটা নিতে হবে, ঠিক আছে? ক্লাস নিতে হবে। টেস্ট নামে তো আমার আছেই। হ্যাঁ ওইটাই এখানে আবার মানে আর্গুমেন্ট পাঠাইতে হবে। রিকার্সিভের মতো কিছু হবে নাকি? হ্যাঁ এই যে এইভাবে পাঠাইতে হবে, ঠিক আছে? এখন এইভাবে পাঠাই দেখি কোনো ভ্যালু এখানে পাস করতেছি না, দেখি কি করে। আচ্ছা এখানে একটা ভ্যালু পাঠাইতে হবে আদার। এবার বুঝতে পারছেন এখানে যে ভ্যালুটা পাঠাইলাম এইবার কিন্তু এই ভ্যালুটা নিচে, এখানে আগের ভ্যালুটা পাইনি। আগের ভ্যালুটা রিপ্লেস হয়ে গেল না এইখানে ঢোকার পরে? হ্যাঁ রিপ্লেস হয়ে গেছে, ওটাই তো। এখানে যখন অন্য এক জায়গায় কেউ পাঠাবে সে এটা রিপ্লেস করে নিতে পারবে, ওটা একটু সুবিধা এখানে। এখানে যে ভ্যালু পাবে মূলত এ কি করছে তখন এসে অবজেক্টের মধ্যে গেছে, অবজেক্টের এতে গেছে, এর যে আগের ভ্যালুটা আছে ওটাকে রিপ্লেস করে দিয়েছে। ভাই ভ্যালু কিন্তু রিপ্লেস হয়নি। হ্যাঁ ভ্যালু কিন্তু রিপ্লেস হয়নি, ও কিন্তু ওর অবজেক্টের ভ্যালুটাই প্রিন্ট করছে। হ্যাঁ ওর অবজেক্টের ওটা না রিপ্লেস হয়েছে বলতে এই এখানে প্রথমে ভ্যালু ছিল কি টেস্ট নামে যে ভ্যালুটা ছিল এটা ছিল না, এটা তো এখানে আমি আইসা আবার রিপ্লেস করে আবার এটা পাঠাইলাম না, রিপ্লেস হয় না। এক অর্থে এখানে যদি আমি আলাদা করে অন্য একটা মেথডের মাধ্যমে যদি এখানে পাবলিক নামে আর একটা মেথড নেই পাবলিক ফাংশন অ্যানাদার, ঠিক আছে? অ্যানাদার এখানে যদি নেই, এখানে কি করব রিটার্ন করি কিছু, রিটার্ন দিস এ, এই সময় রিপ্লেস হয় না, ঠিক আছে? ইকো ওবিজে তারপরে কি অ্যানাদার। এখন এটা বন্ধ রাখি, এই নিচেটা বন্ধ রাখি, তখন কি দেখাবে? এই টেস্ট যেটা পাঠিয়েছি এটাই দেখাচ্ছে না? এটা যখন আমি এইভাবে দিচ্ছি তখন কি এই ক্লাসের মধ্যে একই ভ্যালু আবার চেঞ্জ করে ফেলতেছে না? এটা হচ্ছে এইটাই এখানে বলছে এতটুকু আর কি ছিল, এই জন্য ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস না থাকলে ভাইয়া ইমপ্লিমেন্টেশনটা যদি সেভাবে না হয় তাহলে তো আর থাকে না। সেটাই ভাইয়া ওই কোডটাতে কি একটু যাবেন? এটা না স্যান্ডবক্সের এখানে ওই ওবিজি বাজ যেটা, হ্যাঁ যখন বাজ নিচের একদম নিচে যেটা কমেন্ট করছেন সেটা যেটা করছেন আদার নামে যে ডাটাটা পাঠাচ্ছেন, হ্যাঁ সেটা কি বাজ ফাংশনটা ওই বাজের মধ্যে যে বার নামটা লিখছেন সে দেখাচ্ছে, কনস্ট্রাক্ট হয়ে যেটা আসছে সেটা দেখাচ্ছে?
সেহেতু হ্যাঁ, কনস্ট্রাক্ট ওই হয়ে বাস আসছে। ফাংশনের রিকোয়ারমেন্ট বাস জানিটা একটু ফাংশনের রিকোয়ারমেন্ট হচ্ছে হ্যাঁ, এই জানিটা একটু বড়। দেখেন প্রথমে কি হচ্ছে, এখানে মূলত নতুন করে একটা জিনিস সেই পাঠাইলে যাওয়া হইতো, এখানে নতুন করে ক্রিয়েট যেটা করলে যাওয়া পাঠাইছেন হতো, ভাই তাই বাজের হচ্ছে। মধ্যে, বাজের হ্যাঁ, মধ্যে যেটা এখান পাঠাইছেন থেকে সে তো পাঠানো হচ্ছে। কনস্ট্রাক্টের মধ্যে থেকে সেট হচ্ছে, তাই না? হ্যাঁ, এখান থেকে এই কনস্ট্রাক্টর এইভাবে নতুন হ্যাঁ করে হ্যাঁ আবার আসছে, হ্যাঁ ঠিক আছে। নতুন করে আবার হয়েছে। ভাই অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে যে এখানে যে ওরা যেটা দেখাতে চেয়েছে সেটা হচ্ছে যে আসলে তো আমরা অবজেক্টের ভিতরে এটাকে সরাসরি কল করতে পারতাম না, কিন্তু যেহেতু আমি টেস্ট মেথডের মধ্যে আছি এই জন্য হ্যাঁ, এখানে দেখেন বলে দিচ্ছে ওরা, এখানে কি অ্যাক্সেসিং প্রাইভেট মেম্বারস অফ দা সেম অবজেক্ট, এখানে বলছেই উই ক্যান চেঞ্জ দা প্রাইভেট প্রপার্টি। আমরা প্রাইভেট প্রপার্টিটাও চেঞ্জ করতে পারি কিভাবে, এই যে নতুন করে এখানে এইভাবে করে, এখানে ছিল একটা, বাট আমরা এইভাবে করে চেঞ্জ করে ফেলছি। কারণ এটা কি, এটা মূলত সেলফ ফাংশনকে মানে এই মানে ক্লাসের মধ্যে ক্লাসকে আয়সা চেঞ্জ করতেছে, অন্যথায় আরেকটা কি আয়সা চেঞ্জ করতে পারতো? ওইভাবে তো চেঞ্জ করতে পারতো না, মানে এটা সিস্টেমেটিক মানে চেঞ্জ করা যায়। ওই যে আমরা এই জায়গায় ক্লাসের যদি কনস্ট্রাক্ট ফাংশনটা না থাকে তাহলে তো আর এটা কাজ করবে কি কোডটা? না কেন কাজ করবে, কিভাবে কাজ করবে? এখানে তো কনস্ট্রাক্টরের মাধ্যমেই রিসিভ হচ্ছে, তাই না? মাধ্যমে রিপ্লেস হচ্ছে, হ্যাঁ বুঝতে পারছি। রিসিভই করতে পারবে না, তাহলে অন্য কোনো ভাবে রিসিভ করাইতে হবে আর কি। আচ্ছা, মানে ওখানে যে ইটা করা হয়েছে, যে অবজেক্টটা নেওয়া হয়েছে ওটা তো আর বাইরে থেকে আর অ্যাক্সেস করা যাবে না, এটা শুধুমাত্র ওই মেথডের জন্য। হ্যাঁ, এই মেথডের কারণে এইভাবে অ্যাক্সেস করা যাবে। আচ্ছা, আপনাদের ওই দিন ক্লাসে একবার মনে হয় দেখাইছিলাম না, ফাংশনস ক্লাসে, ফাংশনের মধ্যে কিভাবে প্রাইভেট প্রপার্টিটাকে অ্যাক্সেস করা যায়, এই এতটুকু জিনিস কারণ এইভাবে আছে। এখন আমি এই প্রাইভেট যেই ভ্যালুটা আছে এটাকে আমি দেখবো, বাইরে থেকে দেখার হয়ে আছে, এখানে কোনো কিছু ধরতে পারবো না, আমি এই টেস্ট ক্লাসটা টাচ করতে পারবো না, টাচ না করে আমি এই ভ্যালুটা কি দেখতে পারবো? আরেকটা অ্যানোনিমাস ফাংশন দিয়ে যেটা আরেকটা পাবলিক ফাংশনের মধ্যে এই ভ্যালুটাকে অ্যাসাইন করে তারপরে এছাড়া দেখা যাবে না? ওই যে আপনি যেটা বললেন আশরাফ ভাই, যে অ্যানোনিমাস হ্যাঁ ফাংশন, অ্যানোনিমাস ফাংশন করে। হ্যাঁ অ্যানোনিমাস ফাংশনটা কি একটু বলেন, আমি লিখি কিভাবে লেখা এটা যাবে? হলো ওই যে আগে একটা ভেরিয়েবল অ্যাসাইন করে ওটার মধ্যে ইকুয়াল টু দিয়ে ফাংশন অ্যানাদার, তারপরে এই নিউ ক্লোজার কল। গতদিন যেটা দেখাইছিলেন যে একটা পাবলিকের মধ্যে সেই ভ্যালুটা অ্যাসাইন করে সেটাকে একটা কল করা, মানে প্রাইভেট প্রপার্টিটাকে একটা পাবলিকের মধ্যে অ্যাসাইন করে সেটাকে কল করা, কারণ সরাসরি প্রাইভেটটা বা কল করা যাবে না। আচ্ছা দাঁড়ান, এখানে এই যে ওখানে বলাই আছে এই জিনিসটা, একটা অ্যানোনিমাস ফাংশন নিয়ে ধরেন এটার মধ্যে আমি কোনো কিছু পাঠাইলাম, যদি নাও পাঠাই, না পাঠাইলে কি হবে, ডেল্টা পাঠালে অ্যানোনিমাস ফাংশন নিলাম, অ্যানোনিমাস ফাংশন নিয়ে এরপরে এই যে এখানে বাডাম করা যাবে, এখানে বাডাম করব, আমার দরকার কি এ প্রপার্টি না, এ প্রপার্টি দরকার, ঠিক আছে? এই প্রপার্টিটা এইভাবে নিলাম, নেয়ার পরে এই অ্যানোনিমাসের যেই ইয়াটা ফাংশনটা এখানে প্রপার্টি, এখানে কল নামে কি দিব, ওবিজে দিলেই হয়ে যাবে, এতটুকু না? দেখি আসেন কি হয়, হচ্ছে না? এই কলটা কি ভাইয়া? বুঝি নাই। কলটা কি এটা কি বিল্ট ইন ফাংশন? কল হচ্ছে ক্লোজারের একটা ক্লোজারের মধ্যে এইভাবে কল করে আপনি মূলত এই কলের কাজ বলা যায়, কলের কাজ হচ্ছে একটা করা, মানে
এই টেস্টের মধ্যেই একটা ফাংশনকে ইনসার্ট করা অনেকটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস আছে, ম্যাজিক মেথড কতগুলা দেখছেন? ম্যাজিক মেথড দেখছেন আপনারা সবগুলা? একটা ম্যাজিক মেথড একটু দেখি, ম্যাজিক মেথড কতগুলো আছে এখানে। ম্যাজিক মেথড আচ্ছা না, ওইটা আর এটা সেম না, ওখানে একটা কল আছে। এখানে মূলত স্পেশাল একটা ফিচার আছে, এর এইভাবে আরো কয়েকটা জিনিস আছে, আরো কয়েকভাবে। এখানে আমরা মূলত যেটা কাজ করতে পারি যে এই অ্যানোনিমাস ফাংশনের মধ্যে কল, এটা মূলত ক্লোজারের ফিচার, অবজেক্ট ওরিয়েন্টেড এর ফিচার না। ক্লোজার যেটা অ্যানোনিমাস যে ফাংশন, অ্যানোনিমাস ফাংশনের মধ্যে কিন্তু দেখেন অ্যানোনিমাস ফাংশনটাকে এখানে কি অবজেক্ট হিসাবে ক্রিয়েট করা হচ্ছে, মানে এই অবজেক্ট সাইন দিয়ে কল দিয়ে একটা আপনি কি পাঠায় দিচ্ছেন, একটা অবজেক্ট পাঠাইতেছি। অ্যানোনিমাস ফাংশনের মধ্যে বা ক্লোজারের মধ্যে একটা আমরা অবজেক্ট পাঠিয়ে দিচ্ছি, এই অবজেক্টের মধ্যে থেকে তখন মানে ইয়া করতেছি, ঠিক আছে? তার মানে হলো এই অবজেক্টটা ওই ক্লাস হয়ে তারপরে আপনার এই অ্যানোনিমাস ফাংশনে ঢুকতেছে, ঢুকে এটা মূলত হ্যাকিং, এটা হচ্ছে হ্যাকিং আর কি। প্রাইভেট কোনো কিছু অ্যাক্সেস করা যায় না, বাট এই যে একটু সিস্টেম বাইপাস করে তারপরে এইভাবে করা যাচ্ছে। অ্যাকচুয়ালি যায় না, এইটা প্রথমে দেখা দরকার নাই, এগুলো পরে অ্যাডভান্স জিনিস। এটা এক্সামের জন্য দরকার নেই, ঠিক আছে? এটা মাথা থেকে ফেলে দেন যে মনে রাখেন প্রাইভেট কোনো কিছু অ্যাক্সেস করা যায় না, এটা হচ্ছে মূল বিষয়, ঠিক আছে? না, ওটা মাথায় থাকলে তখন এই ইয়া হবে শুরুতে, ওটা পরে দেখবেন, ঠিক আছে? এখন ধরে রাখেন প্রাইভেট অ্যাক্সেস করা যায় না, প্রোটেক্টেড অ্যাক্সেস করা যায় না। হ্যাঁ, প্রোটেক্ট অ্যাক্সেস করা যায়, অ্যাক্সেস করতে পারে কে? চাইল্ড ক্লাস পারে। এটা আমরা দেখবো না আজকে, এখান থেকে না। দেখি আর একটা জিনিস আজকে দেখা যায় কিনা, 9টা যদি বাজে গেছে। অবজেক্ট ইনহেরিটেন্স, যেটা স্কোপ রেজলিউশন নেক্সট ক্লাসে দেখবো না। অবজেক্ট ইনহেরিটেন্স, inheritance is well established programming principle and PHP makes use of this principle in its object model. This principle will affect the way many class objects relates to another. For example, when you extend a class, subclass inherits all the আচ্ছা, আমরা যে চাইল্ড ক্রিয়েট করি এটাই না, ওইটাই মানে ওই অবজেক্ট ইনহেরিটেন্স করা, চাইল্ডকে এক্সটেন্ড করা। হ্যাঁ, প্যারেন্টের যে ইটা প্রপার্টিটা সেট করে দেওয়া হয়েছে। তাহলে এটা তো অলরেডি আমরা জানি, তাই না? একটা ক্লাস থাকবে, আপনি ক্লাসটা চাইলে এই ক্লাসের যত প্রপার্টি আছে, যত মেথড আছে, সবগুলো অন্য একটা ক্লাসের মধ্যে জাস্ট এই ক্লাসের নামটা লিখে পাস করে দাও, ইনহেরিট করে দেওয়া যাবে, এই তো। হ্যাঁ, তাহলে এটা অলরেডি আমরা দেখে ফেলেছি, জানি। এখন যদি একটা হয় যে আপনার অলরেডি যেই ক্লাসটা নিচ্ছেন ওই ক্লাসের মধ্যে একটা প্রপার্টি আছে, যেই প্রপার্টিটা আবার নিচেও আপনার একই নামে যদি হয়ে যায়, তাহলে কি করবে? নেম স্পেস রিপ্লেস হয়ে যায়, তাই না? হ্যাঁ, এখানে দেখেন ফো স্ট্রিং, এখানে কি করতেছে যে স্ট্রিং এখানে যখন এভাবে দিবে তখন কোনটা পাবে মূলত এখানে বলা আছে, দেখেন ফো যখন এই ফো। আচ্ছা, আমরা ইয়ার বার দিয়ে দেখি, বার, এই বারের মধ্যে যখন প্রিন্ট আইটেম বাজ দেয় তখন কি হচ্ছে? বার এই বাজ এটা পাচ্ছে, এটা পাচ্ছে কিনা? বার বাজ, এখানে তো বাজ দিছে, ও বাজ, এখানে প্রিন্ট আইটেম বাজ দিল, ও আচ্ছা এখানে ফো,
এখানে বার, হ্যাঁ বার পাস দুটা সেম, কিন্তু এই দুটার মধ্যে যদি চেঞ্জ করে দেয় তাহলে ওটাই পাওয়ার কথা, তাই না? এটা নিয়ে কনফিউশন আছে, এটা বলবো, দেখাবো? একটু দেখাই দেন। একটু দেখাই না, একটু বড় করতো, এটা নিজে নিজে একটু ক্লিয়ারলি না দেখলে মানে পড়লে মাথায় ধরবে না, বুঝছেন? বড় করলে দেখলেই প্রথমে একটু ইয়া করবে যে কি দিয়া কি করছে। প্রথমে আমরা শুধু এই বার যেটা সেটাকে কল করি, ওটা দরকার নেই, তাহলে ফোর সবকিছু বাদ দিয়ে দিই। আর যেটা প্রিন্ট আইটেম, এটা এখানে বাজ না দিয়ে এখানে নতুন কিছু দিই, কিউ। এখন কি আসবে, এটা ছিল কোন? হ্যাঁ এই বার, তারপরে এখানে যে কিওয়ার্ডটা আমরা পাঠাইছি এখানে প্যারামিটার যেটা এখানে আর্গুমেন্টের যেটা পাইছে ওটাই এখানে শো করছে, সাথে পিএইচপি ইউএল তো জানেন যে নিউ লাইন ক্রিয়েট করছে। ওকে, আর কিছু আচ্ছা, আপনার যদি সম্ভব হয় যারা একটু ভালো বোঝেন অবশ্যই অবশ্যই এই কমেন্টস গুলো দেখতে হবে, ঠিক আছে? ডটনেটের যে কমেন্টস আছে এই কমেন্টস গুলো দেখবেন যতটুকু পারেন। যেগুলা নেগেটিভ ভোটটা বুঝেন না, আগের ভার্সনের যেগুলা সেগুলো দেখবেন না, সেগুলা ইয়ে হয়ে গেছে। এই যে মাইনাস যেটা, এটা দরকার নাই, এগুলো দেখলে যেগুলো মাইনাস থাকবে ওগুলা স্কিপ করব। হ্যাঁ ওইগুলো আগের ভার্সনের বা ইয়া ইয়া হয়ে গেছে, মানে মানুষের ইয়েটা পায়নি। এগুলোর ভোট বেশি, এগুলো একটু দেখবেন, এগুলা থেকে অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা স্কোপ রেজলিউশন দেখি একটু দেখা যায় কিনা, তাহলে আজকের কোয়ারিটা যেটা সেটা ফুলফিল হয় যে স্কোপ রেজলিউশনটা আসলে কি। স্কোপ রেজলিউশন অপারেটর এটা এক ধরনের অপারেটর, এরা যে পানায়াম নেকু দোতায়াম, হিব্রু ভাষা। অন্য একটা এই একজন ইহুদি বানাইছে না, এই জন্য সিস্টেম ওদের একটা ইয়া ঢুকাই দিছে, বুঝছেন? সবাই এটা চায়, একজনের মুসলিম বানাইলে দেখবেন যে দুই একটা আরবি মাঝখানে পাওয়া যেত, তাই না? স্বাভাবিক না, মুসলমানদের কমনলি সবার মধ্যে ধর্মের বিষয়টা সবার মধ্যে কাজ করে না। মানে দেখা যায় মুসলিম অনেক বড় বড় রাইটার, লেখক, সে কোরআন কিংবা হাদিস এই জাতীয় কোনো কিছু উল্লেখই করে না, পারলে সে নিজেকে নাস্তিক পরিচয় দিয়ে সবার ইয়া পাইতে চায়। মানে একটা আধুনিকতার নাম হয়ে গেছে নাস্তিকতা। মানুষ ওইরকম কেউ আধুনিক হইতে চাইলে, বড় হইতে চাইলে, তখন ওই নাস্তিকতা মন থেকে নাস্তিক না, বাইরে মানুষকে দেখায় হ্যাঁ আমি এরকম, আমি আধুনিক, মানে ক্লাব পাওয়ার জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ ক্লাব পাওয়ার জন্য, সুনাম ইয়া করার জন্য। বাট বিশেষ করে ইহুদি ধর্মের মধ্যে এটা নাই। ওরা মানে যে যেখানেই থাকুক এই জিনিসটা ওরা আছে, মানে ইহুদি ধর্মের কথা বললে ওদেরকে কেউ মানে ইয়া মনে করে না। মানে আমরা যেরকম ধর্মের কথা বললে একটা কেউ কেউ বা মোল্লা টাইপের এরকম একটা ইয়া চলে আসে বা বলে, আমরা নিজেরা ইয়া করি, এইটা ওদের মধ্যে নাই। কারণ রিলিজিয়নটা ওরা সবাই জানে। আমাদের রিলিজিয়নটা অনেকটা হুজুরদের কাছে মানে জিম্মি করেছে, ঠিক আছে? বাট ওদের রিলিজিয়ন ওরা সবাই পড়াশোনা করে, এই কারণে সিস্টেমেটিক দেখবেন যে এই কথাগুলো ওদের ইয়া তৈরি হয় আর কি। আচ্ছা যাই হোক, আমাদের ওটা উদ্দেশ্য না। সিম্পল টার্ম ডাবল ক্লোন ইজ, আচ্ছা ডাবল ক্লোনও বলা যেতে পারে এটাকে, সমস্যা নেই। স্কোপ রেজলিউশন যে নামেই বলেন, কাজটা বুঝলেই হলো। কাজটা হলো কি, টোকেন দ্যাট অ্যালো অ্যাক্সেস, কি করে অ্যাক্সেস করতে দেয় টু স্ট্যাটিক কনস্ট্যান্ট। স্ট্যাটিক এবং কনস্ট্যান্টের যে ভ্যালুটা ক্লাসের মধ্যে, সেটা অ্যাক্সেস করার জন্য এই স্কোপ রেজলিউশনটা ইউজ হয়, বা ডাবল ক্লোনটা কেন ইউজ করবেন? স্ট্যাটিক কন্টেন্ট, স্ট্যাটিক মেথড বা
কনস্ট্যান্ট প্রপার্টি এগুলো অ্যাক্সেস করার জন্য স্কোপ রেজলিউশনটা ইউজ করা যায়, তাহলে আর অবজেক্ট ক্রিয়েট করতে হয় না, মানে নিউ লেখে তারপরে ক্লাসের নাম লিখে ওইভাবে এই হ্যাসেলটা পোহাইতে হয় না যদি স্ট্যাটিক লিখে রাখেন, ঠিক আছে। Overridden properties and methods of a class when referencing these items from outside the class definition use the name of the class. এই যে দেখেন সিস্টেমে এখানে ইয়া করে দিছে, মানে আপনি এটা পড়বেন না পড়ায় স্যার আপনাদের পড়ায় ছাড়বে। ভাই ওভাররিডেন প্রপার্টি বলতে কি বুঝাইছো? Overridden properties এটা বলতে সেটাই তো। আচ্ছা এটা দেখতে হবে, ইয়াতে দেখি নিচে আইসা ওভাররিডেন প্রপার্টিজ চাইল্ড ক্লাসে আসে একটা প্রপার্টির ভ্যালু ওভাররাইড করে দিলে সেটা মনে হয় না, ওটা তো ভিন্ন জিনিস, কিন্তু এই স্কোপ রেজলিউশনের সাথে ওভাররিডেনের কি সম্পর্ক? ওভাররিডও করা যাবে, ওভাররিডেনও করা যাবে এইভাবে, এরকম কি বুঝাইছে? আচ্ছা দেখি নিচে প্রপার্টিজ অর মেথডস অফ আ ক্লাস। আচ্ছা একটু নিচে আসে আমরা এগুলো দেখলে বুঝতে পারবো। মাই ক্লাস কনস্ট্যান্ট ভ্যালু সেট করলো মাই ক্লাস, এইভাবে করা যাবে যে একটা ভেরিয়েবলের রাইখা ওইটাকে এইভাবে কল করা যাবে, মানে ডিরেক্টলি না লিখে। একই কথা আমরা যেটা এতক্ষণ ধরে দেখতেছিলাম যে ডিরেক্টলি মাই ক্লাসটা লিখতাম, ঠিক আছে, মাই ক্লাস তারপরে কনস্ট ভ্যালু, এরকম এটা হ্যাসেল শুধু শুধু, তবে করা যাবে এরকম একটা ফিচার আছে সেটা বুঝাইলো এইভাবে যে এটা দিয়ে করা যাবে মাই ক্লাস। তারপরে এখন এখানে কি ওভাররাইড করার সুযোগ আছে ওরকম কোনো কিছু? এখানে কি চাইলে এতগুলো দরকার নেই, এটাও রাখি, এখানে ভিউ করলাম না, এখানে একটা নতুন ভ্যালু সেট করলাম, নিউ ভ্যালু ওভাররাইড, ঠিক আছে। না এরকম তো করা যায় না, তো এরর দিয়েই রাখতেছে, দেখি একটু লিভ নিচ্ছি। হ্যাঁ নেট চলে গেছিল, হ্যাঁ আমি একটু লিভ নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। জি সালাম আলাইকুম। আচ্ছা এভাবে করা যাবে না, ওভাররাইডের ইয়েটা দেখি, এভাবে অ্যাক্সেসটা করা যাচ্ছে ওটা আমরা দেখলাম। আর একটা হলো কি যে স্ট্যাটিক কোনো জিনিস যদি থাকে সেটাও এইভাবে অ্যাক্সেস করা যাবে, ডাবল ক্লোন দিয়ে স্ট্যাটিক যেটা সেটাও করা যাবে। স্ট্যাটিক আর কনস্ট্যান্ট এটা থাকলে হ্যাঁ হ্যাঁ স্ট্যাটিক আর কনস্ট্যান্ট এই দুটো থাকলে। ওভারলোডিং ম্যাজিক, আচ্ছা when an extending class override the parents definition of method, this will not call parents method, it's up to extend। এইভাবে একটা করা যাবে প্রটেক্টেড ফাংশন, এখানে এখানে কি করছে এক্সটেন্ড মাই ফাংশনের মধ্যে কি করছে, আচ্ছা ওভাররাইড করে, যেটা উপরে একটা ফাংশন আছে সেম ফাংশনটা নিচে লিখে আমি ওভাররাইড করলাম, ওভাররাইড করে চাইলে প্যারেন্টটাও নিতে পারবো ইয়াও করতে পারবো ওভাররাইড করে। তাহলে ওভাররাইড বলতেও এখানে যেটা বুঝেছে ওইটা একটা ইয়া হয়ে গেল, ওটা পরবর্তীতে কোনো ইয়েটা পাওয়া যাবে না, ঠিক আছে। আর কোনো কনফিউশন এর মধ্যে, এতটুকুর মধ্যে? প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ প্র্যাকটিসের বিকল্প নাই। আর এতটুকু যদি প্র্যাকটিস না করেন সামনে আরো 2-4টা জিনিস আমি অ্যাডভান্স দেখাবো, তো ওইগুলা কিন্তু পরে মাথার উপর দিয়ে যাবে, কিছুই বুঝবেন না, পরে অনেক ক্যাচার লাগবে মাথার মধ্যে, ঠিক আছে, যে কি দিয়ে কি হয়ে যাচ্ছে কিছু বুঝতেছি না। যতটুকু দেখানো হয়েছে অবশ্যই এর বেসিকটা বুঝতে হবে, তাহলে আমি নতুন যতটুকু দিব ভালো জিনিস সেটা আপনি ক্যাচ করতে পারবেন, ধরতে পারবেন, ওটাকে আশীর্বাদ মনে হবে, না হলে মনে হবে বোঝা, ঠিক আছে, যে এইগুলাই বুঝি না তারপরে অ্যাডভান্স দিয়ে কি করবো, ঠিক আছে। ঠিক আছে ভাই, হ্যাঁ ওকে, আচ্ছা আসসালামু আলাইকুম। আমার কি ইয়াটা আছে কিনা
আজকে থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।